আমার কাজ গল্প তৈরি করা। আমি নিজে কোনো গল্পের মধ্যে গিয়ে পড়ি না আর কি। আমি খুব বেশি লিখি না, আমি খুব কুঁড়ে, মানে আমার লিখতে গেলে খুব ল্যাদ লাগে। দিনের শেষে কোয়ালিটি অফ কন্টেন্টটা ম্যাটার করে। হাতে লেখা চিঠি সত্যি সত্যি সম্পর্ককে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে রাখতে পারে। অডিও স্টোরি যে বানাবো এবং লোকে সেটা শুনবে, এটা মানে দুঃস্বপ্নেও আমি কল্পনা করতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে যেটা আমি বুঝতে পারলাম যে আমি খুব বেশি অডিওর কথা ভেবে লিখতে শুরু করেছি। আমাকে এই খুব ট্র্যাডিশনাল ভূতের গল্প, ভয়ের গল্প, যেগুলো শুনে মানুষ খুব ভয় পেয়ে যাবে, দুর্দান্ত সাউন্ড এফেক্ট থাকবে, এর বাইরে আমাকে বেরোতে হবে। আমার বেশিরভাগ গল্প ভয়ের গল্প, ভূতের গল্প আমি প্রায় লিখিনি। মনটা যেন শরীরটাকে কোনো একটা জায়গায় গিয়ে ছেড়ে দিতে চাইছে। মাঝে মাঝে আমি নিজেকে ফোর্স করি। একটা জিনিস যতটা আমাকে স্পর্শ করেছে বা যতটা আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আনন্দ দিয়েছে, আমি সেটাকে আরও ফোর্স করে, যাতে আরও বেশি দুঃখ দেয়, আরও বেশি আনন্দ দেয়, আরও বেশি মুক্তি দেয়, নিজের সঙ্গে এরকম একটা জোর জবরদস্তি আমার চলতে থাকে। আমি যে জিনিসটা সব জায়গায় খুঁজে বেড়াই, যে গল্প 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 গল্প, অনুভূতি, আবেগ, স্পর্শ, যেটাকে আমি একটা গল্পে ট্রান্সফর্ম করতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো, এই শোক, এই দুঃখ, এই যন্ত্রণা আমার পক্ষে শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আমি কি করব? আমি বুঝলাম আমি অপারগ। আমি আর একটা গল্প বলবো না, আর একবার বেচবো না আমি আমার যন্ত্রণা, দুঃখকে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় লেখক এবং স্টোরি টেলার শায়ক আমান। দুর্দান্ত জমজমাট ছিল আজকের এই পডকাস্ট, আপনারাও দেখুন। শায়ক, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, চলছে। কেমন চলছে? আমার বন্ধুরা যখন জিজ্ঞেস করে কেমন চলছে, আমি বলি কার সাথে, তো ঠিক আছে, ভালো আছে, চলে যাচ্ছে জীবন। আমরা যদি কার সাথে জিজ্ঞেস করি তাহলে আমি একটু চাপে পড়ে যাও। একটু চাপে পড়েই উত্তরটা দাও দেখি। আমাকে বলা হয়েছিল এখানে খালি আমার কাজ, কর্ম, গল্প, ভূত এইসব নিয়ে আলোচনা হবে। এইসব প্রশ্ন খুব জটিল। খুব জটিল? হ্যাঁ। উত্তর দেবে না বলছো? উত্তর দেবো পরে দেবে। তাহলে এখন তোমার লেখায় আসি, কি লিখছো এখন? মানে ইদানিং কি লিখছি? একদম। মা বলে আমি শুনে শুনে ফর্দ লিখছি। 250 হলুদ, 200 লঙ্কা গুঁড়ো, 2 কেজি চাল, এই সমস্ত লিখতে হচ্ছে। এছাড়া আর কি লিখছো? এছাড়া আর বলতে আমার লেখালেখির বেশিরভাগটাই বইমেলার আগে আগে 1 মাস 2 মাসের মধ্যে হয়। উপন্যাস লেখার প্রেশারটা তখন বেশি থাকে। এখন লিখছি বলতে ছোট গল্প সারা বছরই লিখতে হয় আমাকে। তো এইমাত্র আমি এই 2-3 দিন আগে 2-3টে গল্প লেখা শেষ করেছি। তাছাড়া আর এই মুহূর্তে আর কিছু লিখছি না। আমি খুব বেশি লিখি না, আমি খুব কুঁড়ে, মানে আমার লিখতে গেলে খুব ল্যাদ লাগে, সোজা কথায়। এত ল্যাদ লাগে, তারপরেও এত ভালো ভালো লেখা তো চলে আসে মানুষের জন্য। পড়েছো কি? সত্যি সত্যি কথা বলো। আমি শুনেছি। কি শুনেছো? শীষ বলে একটা শুনেছি, তারপর প্রফেট বলে একটা শুনেছি। আচ্ছা, শুনেছি। খুব বেশি ভালো লিখে ফেলেছি বলে আমার মনে হয় না। আমি লিখেছি, কিছু মিডিওকার লিখেছি, কিছু মিডিওকারের থেকে ভালো লিখেছি, কিছু লেখার জন্য এখনও রিগ্রেট করি। তো ওই আর কি, মানে খুব বেশি ভালো লিখে ফেলেছি বলে আমার এখনো মনে হয় না, চেষ্টা করছি। খুব বেশি ভালো না লিখেও যদি তোমার এত ফলোয়ার হয় আর এত ফ্যান হয়, তাহলে ভালো লিখলে কি হবে? দেখো, ফলোয়ার দিয়ে এটা জাজ করাটা ঠিক নয়। এখন আমি দেখেছি রাস্তায় কেউ একজন হয়তো পরোটা বিক্রি করছে, তারও প্রচুর ফলোয়ার। কেউ হয়তো রিল বানাচ্ছে, খুব অদ্ভুত অদ্ভুত কিছু জিনিসপত্র করছে, সেখানেও ফলোয়ারটা এখন কোনো ম্যাটার করে না। মানে তোমার যদি কিছু নাও থাকে, তুমিও প্রচুর ফলোয়ার তুমি গ্যাদার করতে পারো। দিনের শেষে কোয়ালিটি অফ কন্টেন্টটা ম্যাটার করে। তো তুমি কন্টেন্টটা শুনে যদি বলো যে তোমার ভালো লেগেছে, আমি সেটা মেনে নেবো। কিন্তু আমার ফলোয়ারের জন্য যদি বলো, তাহলে আমি বলবো যে আমি সেটার কোনো জাস্টিফিকেশন আমি দিতে পারবো না। তুমি যখন প্রথম লিখতে শুরু করেছিলে, অনেকটা ছোট তো তখন, লিখে মানে গল্প ফিকশনের কথা বলছো? হ্যাঁ, আমি অনেক ছোট তখন, বোধহয় 4-5-এ পড়তাম। কিভাবে শুরু হলো? এরম করে পেনটা ধরলাম, এরম করে। আমরা সবাই পেনটা এরম করে ধরে এভাবে লিখি, কিন্তু আমাদের লেখা থেকে কিন্তু গল্পগুলো আসে না খুব একটা। দেখো, সবার লেখালেখি শুরু হয় কিছু একটা পড়ে। মানে ছোটবেলায় প্রচুর গল্পের বই পড়তাম,
আমাদের সময় তো এত কিছু ছিল না, নেটফ্লিক্স বলো কি টিভি সিরিজ বলো, এত কিছু ছিল না। তো তখন আমাদের একমাত্র খালি হাতের কাছে খুব সস্তার বিনোদন বলতে গল্পের বই ছিল। তখন গল্পের বই সস্তাও ছিল, এখন আর নেই। তো সেই জন্য তখন আমি প্রচুর গল্পের বই পড়তাম। এবার পড়তে পড়তে একটা সময় এসে মানুষের ইচ্ছা হয় যে আমিও লিখি একটা দুটো। তো এদিক ওদিক গল্প লিখতাম, কোথাও একটা কাগজ পড়ে আছে, একবার হয়তো মার্কশিটের উপর লিখে দিয়েছি, কিছু লেখালেখি করেছি। তো মা তাতে খুব রেগে টেগে গিয়ে আমাকে একটা খাতা কিনে এনেছিল, বড় একটা মোটা খাতা এনে দিল, বলে এতে লিখবি এবার থেকে। তো তারপর আমি তাতে লেখা শুরু করি। তো সেইভাবেই শুরু। আহ, একটা সময় আমার মনে আছে, আমার কাঁধে, তখন আমি খুব ছোট, বোধহয় 4-5-এ পড়ি, তখন কাঁধে একটা ঝোলা নিয়ে আমি ঘুরে বেড়াতাম, এবং আমি নিজেকে একজন লেখক বলে আমি তখন মনে করি। তো সেই ঝোলাটা নিয়ে আমি যেখানেই যেতাম সেই ঝোলাটা আমার কাঁধে থাকতো, এবং তার মধ্যে খাতা পেন হ্যানা ত্যানা, যেন এই একটা প্লট আসবে এবং এক্ষুনি লিখতে শুরু করে দেবো, এরকম একটা আমি নিজেকে এরকম একটা লেখক মনে করতাম। ম্যানিফেস্টেশন হুম হুম না হুম জেনেও। হুম হুম হুম। তো এবার সেইখান থেকে লেখালেখির শুরু। তারপর আস্তে আস্তে লেখালেখিটা আমার কোনোদিনই বন্ধ হয়নি, চলেছে। কারণ ওটার মধ্যে আমি একটা বন্ধু খুঁজে পেতাম, একটা মুক্তি খুঁজে পেতাম। আমার অনেক অনুভূতি আমি লেখার মধ্যে সঞ্চারিত করতে পারতাম। তোমার এমনিতে বন্ধু বান্ধব ছিল অনেক? প্রচুর। আমার ছোটবেলাতেও প্রচুর বন্ধু বান্ধব ছিল, এখনও প্রচুর বন্ধু বান্ধব আছে। কিন্তু মুশকিলটা হয় যে সব কথা সব বন্ধুকে বলা যায় না, বা সব কিছু হয়তো মুখে বলার শব্দে প্রকাশ করাও যায় না। তো বন্ধু আমার চিরকালই ছিল। তার মানে যে কথাগুলো বন্ধুদের সঙ্গে সবসময় শেয়ার করা যায় না, সেগুলো মনের কথাগুলো লিখে ফেলা অনেক ইজি হয়ে যায়। হুম হুম। মনের কথাগুলো লিখে ফেলা ইজি হয়ে যাওয়ার থেকেও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এমন অনেক বক্তব্য থাকে যেগুলো আমরা কথায় প্রকাশ করতেই পারি না, সেগুলো আস্তে আস্তে লেখার মধ্যে দিয়ে, মানে আমি যদি লিখতে শুরু করি তাহলে সেগুলো অনেকটা ক্লিয়ারলি সেটা আমরা লিখতে পারি। এই যে ধরো তুমি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করলে, আমি জানি আমি মুখে যে উত্তরটা দেব, আমাকে যদি তুমি কাগজে বসিয়ে 5 মিনিট আমায় সময় দিতে, আমি তার থেকে বেটার একটা আনসার লিখতে পারতাম। তো ওখানে আমার কনফিডেন্সটা আছে, এখানে আমার নেই। তুমি যথেষ্ট ভালো কথা বলো, এটা বললে তো হবে না। মানে এখন সামনে বসে কথা বলছি, আমি তো বুঝতে পারছি। এই যে তখন লেখা শুরু হলো, হুম। প্রথম যে গল্পটা সবার কাছে এসে পৌঁছলো, ছাপা হলো, হ্যাঁ, সেটা কোন গল্প? যদি বলো ছাপা হলো, তাহলে আমার খুব ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে একটা গল্প বেরিয়েছিল। এবার স্কুলের ম্যাগাজিনের ব্যাপারটা কি হতো সেটা হচ্ছে যে আমাদের এক ভদ্রলোক ছিলেন, আমার স্যার, আমার শিক্ষক মশাই। আমি পড়েছি লবণরথ বিদ্যাপীঠ বলে একটা স্কুলে, সল্টলেকের এডি বলে চেনে সবাই। তো সেখানে স্যার ক্লাস 5-6-এ যখন আমি পড়তাম, ওই বন্ধু মহলে একটা পরিচিতি থাকে যে এই তুই নাকি লিখিস, তুই নাকি কবিতা লিখেছিস। কেউ হয়তো রাফ খাতার পেছনে একটা কবিতা হঠাৎ করে একদিন দেখে ফেলেছে, তো এই সায়ক লেখে, এরকম একটা ব্যাপার তখন প্রচলিত হয়। ওই বয়সে থাকে যে তুই লেখালেখি করিস, আর ক্লাস 9-10-এ উঠলে থাকে যে তুই প্রেম করিস। ঠিক আছে। তুমি নাকি লাভ লেটার লিখে দিতে সব বন্ধুদেরকে? আচ্ছা, এটা তুমি শুনেছ? হ্যাঁ, আমি প্রচুর লাভ লেটার লিখে দিয়েছি। এখনও যদি কেউ আমায় সেভাবে অনুরোধ করে আমি লিখে দিতে পারি, এবং সেটা গোস্ট রাইটিং, বেনামে। বেনামে? মানে তার নামে, আমার নামে নয়। নিজের নামে লিখেছো কখনো? নিজের নামে লেখার কি প্রয়োজন আছে? আমি দিলেই সেটা লোকে বুঝে যাবে, সেটা ব্যাপার নয়। মানে আমি কাউকে প্রেমপত্র দিয়েছি কি না? হ্যাঁ, দিয়েছি, কেন দেবো না? সেটা ছোটবেলায়? বড়বেলাতেও দিয়েছি। মানে বাঁচিয়ে রেখেছো, যে চিঠি লেখার ব্যাপারটা আজও বাঁচিয়ে রেখেছো? আমার যেটা মনে হয় সেটা এই যে তোমায় বললাম যে আম, মানে আমি মুখে বলে যতটা না প্রকাশ করতে পারি তার থেকে অনেক বেশি লিখে প্রকাশ করতে পারি। আমার ধরো এরকম কোনো অনুভূতি আছে আমার ভেতরে, যে অনুভূতিটা আমি কাউকে মুখে বলে প্রকাশ করতে পারবো না, আমি তখন সেটা লিখতে বসে যাই। আর একটা জিনিস আমি সেটা খুব ভেতর থেকে অনুভব করেছি, সেটা হচ্ছে একটা সময়ের পরে গিয়ে সব প্রেমই তো হয় বিয়েতে পর্যবসিত হয়ে যায়, আর না হলে সেটা কেটে যায়, সোজা কথায়। এবার সেই জন্য আমার মনে হয় যে আমি যে কথাগুলো বলছি, আমি যে শব্দগুলো ব্যবহার করছি, সেগুলোই রয়ে যায়। হ্যাঁ, আমাদের যে গল্পগুলো, ছোট ছোট স্মৃতি, সেগুলো রয়ে যায়।
যখন হাতে লেখা একটা চিঠি থাকে, মানে একটা মানুষ শুধু যে মানে মুখে একটা ভাব প্রকাশ করেছে সেটা নয়, তার পিছনে তার কিছু ফিজিক্যাল এফোর্টও ছিল। মানে সে একটা কোথাও থেকে পাতা ছিঁড়েছে, তারপর কলম খুঁজে বের করেছে, তারপর রীতিমতো হাত ব্যথা করে দু পাতা, 3 পাতা, 4 পাতা সে লিখেছে। এই এফোর্টগুলো যতদিন একটা মানুষ চোখের সামনে দেখতে পায়, ততদিন সে তোমাকে ছেড়ে যেতে পারে না। আমার হঠাৎ করে যদি এরকম মনে হয়, মায়ের উপর একদিন রাগ হয়ে গেল, বললাম ধুর মা কী করেছে আমার জন্য। তারপর যখন আমি দেখি যে আমার জামাটা ঠিক জায়গায় রাখা আছে, আমার প্যান্টটা কেচে টেচে একদম সুন্দর করে এক জায়গায় রাখা আছে, কি আমি যেটা খেতে ভালোবাসি একদিন মা সেটা রান্না করে মুখের সামনে দিয়ে গেল, তখন হয়তো জানি, ভেতরে ভেতরে জানি যে মায়ের এফোর্টটা জন্ম থেকে কতটা, কিন্তু ওই জিনিসগুলো যেন আবার মনে করিয়ে দেয়। তো হাতে লেখা চিঠি সত্যি সত্যি সম্পর্ককে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে রাখতে পারে বলে আমার মনে হয়। কিন্তু এই যে ব্যাপারটা, আমরা তো আজকে হাতে লিখে চিঠি দিতে ভুলেই গেছি। আমাদের ছোটবেলায় ছিল, টিনেজে ছিল, কলেজের টাইমে ছিল, এখন তো আর দেখি না কোথাও। সেটার জন্য অনেকটা অবক্ষয় হয়েছে। এখন অনেক কিছুই তুমি দেখবে না। যেমন আমার মনে আছে আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমাদের ইংলিশ কোচিংয়ে একটি মেয়ে পড়তো। তার নাম আমি বলবো না কারণ সে এখন বিবাহিত, না বলাই ভালো। তো হ্যাঁ, তার হাসিটি বড্ড মিষ্টি ছিল, ভীষণ সুন্দর হাসতে পারত। এবং আমরা মনে আছে সে যে দিকটায় বসতো তার শুধু উল্টো দিকটায় আমরা 3-4টে ছেলে বসতাম। এবং আমরা 1 বছর 1.5 বছর ধরে না তার সঙ্গে কোনো কথা বলতে পেরেছি, না তাকে কিছু জিজ্ঞেস করতে পেরেছি। ফোন নাম্বার চাও তো ভুলে যাও, ছিল না। আমরা খালি 1 বছর 1.5 বছর ধরে সেই মানুষটার মুখের হাসিটা দেখে গেছি এবং খালি অ্যাডমায়ার করে গেছি যে বাবা মানুষটা কি সুন্দর হাসতে পারে। এবং আমার মনে আছে আমি প্রত্যেক বছর তখন বইমেলায় যেতাম, এখনও যাই। তো সেবার কি আমার একটা পাউডারের কৌটো ছিল, তার ভেতর আমি 1 টাকা 2 টাকা 5 টাকা যা পেতাম জমাতাম। এবার প্রত্যেক বছর বইমেলার আগে সেই জিনিসটা খোলা হতো, খুলে তার ভেতর যা টাকা পয়সা জমেছে সমস্ত একত্র করে সেইটা দিয়ে বইমেলা থেকে বই কিনতাম। একবার আমার মনে আছে আমি তখন ওই 10-এ পড়ি কি 11-এ এরকম, তো বইমেলায় গিয়ে সেবার অনেক খোঁজাখুঁজি করে আমি বই কিনতাম। সেইবার আমি কিনেছিলাম একটা 101 হাসির চুটকি। ওই হাসি থেকে? এবার গেস করো কেন কিনেছিলাম? ওই হাসি দেখে? কারণ মাঝে মধ্যে একটা দুটো জোক আমাকে ম্যামের কোচিংয়ে গিয়ে বললে সে মেয়েটি হাসবে এবং সেটা একটা দুর্দান্ত দৃশ্য হবে। তা আমরা ছোটবেলায় 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আমরা খালি একটা মানুষের হাসিকে অ্যাডমায়ার করে গেছি, তার চোখ অ্যাডমায়ার করে গেছি, বা তার হাতের লেখাটা তাকিয়ে দেখেছি বাবা একটা মানুষ এত সুন্দর হাতের লেখা লিখতে পারে, আমাদের করলেই যেন আরশোলার মতো বেঁকে যায়। তো ফলে আমরা ওই মূল্যটা বুঝি, বা আমাদের এজে ওই মূল্যটা যারা ওই সময়টা পেরিয়ে এসেছি, যে দিনের পর দিন তার সঙ্গে কথা বলতে পারছি না, 1 সপ্তাহের মধ্যে 2 দিন দেখা হয়, স্যারের 3 তলা থেকে 1 তলায় নামতে যে কটা সিঁড়ি তার মধ্যে 2-4টে শব্দ বিনিময় হয়, তার বাইরে তার সারাদিন কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন কালার পছন্দ করে, কোন হিরো ক্রাশ, কিচ্ছু জানি না। তো এই ব্যাপারগুলো আমাদেরকে ছোট 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 একটা মানুষের যে ছোট ছোট তার স্বভাব, তার আচরণ, তার হাসি, তার চোখ, তার চুল, তার নাক, এই জিনিসগুলোকে অ্যাডমায়ার করতে শিখিয়েছে 1.5 বছর 2 বছর ধরে। ফলে ছোট ছোট ব্যাপারগুলো আমরা তখন দেখতাম। এখন সেই জন্য আর যখন একটা মানুষকে দেখি তখন খুব সহজে তাকে পেয়ে গেলাম, এই ব্যাপারটা আর আমাদের মধ্যে আসে না। ওই অ্যাডমিরেশনটার জন্য আমরা বুঝি যে কোন জিনিসটার কত দাম, এই মানুষটার মুখের হাসির দাম কতটা। তো এখনকার ছেলেমেয়েরা এই একটি মেয়েকে ভালো লাগলো, তার নামটা জানলাম, ফেসবুকে গিয়ে খুঁজে বার করলাম, তারপর হোয়াটসঅ্যাপে অ্যাড করলাম, তারপর 2 দিন গল্প করলাম, প্রেম হয়ে গেল, এর মধ্যে জিনিসটা সীমাবদ্ধ হয়ে যায়। অ্যাডমিরেশনের যে ভ্যালুটা, অপেক্ষাটা দিনের পর দিন, তার খালি পায়ের যে নুপুরের শব্দ যখন সে স্যারের কোচিং থেকে বেরিয়ে ছমছম ছমছম করে চলে যাচ্ছে, সেই অ্যাডমিরেশনটা আর আজকালকার ছেলে মেয়েদের মধ্যে খুব বেশি আমি লক্ষ্য করতে পারি না। তোমার কথা শুনলে অনেকেই ভাববে যে তুমি অনেক দিনের পুরনো মানুষ।
মানে অ্যাকচুয়ালি আমরা সত্যি অনেক পুরনো হয়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ, মনে এটা হয় না স্বীকার চারিদিকে করে নেওয়ার দেখলে সময় এসেছে। হ্যাঁ, মানে অনেক কিছু বদলে গেল বড্ড তাড়াতাড়ি। আমারও মনে হয় ছোটবেলায় এই যে তুমি লাভ লেটারের কথা, আমি যখন শুনেছিলাম তোমার এই কথাটা আমার ভারী মজা লেগেছিল, কেননা হ্যাঁ, সত্যি এরকম একজন থাকতো হ্যাঁ, যে লাভ লেটারগুলো লিখতো। আমি মানে সেই মানুষটি। তো সেই লাভ লেটার লিখতে লিখতেই প্রেমের গল্পগুলো এত সহজে চলে আসে, তাই না, না? লাভ লেটার লিখতে গিয়ে আমি যেটা অনুভব করেছিলাম সেটা হচ্ছে আহ, একটা গল্প লিখতে গেলে সব থেকে ইম্পর্ট্যান্ট যে পার্টটা, প্লট তো পরের কথা, সবার আগে হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। যে প্রত্যেকটা চরিত্র একটা গল্পে আলাদা, তাদের আলাদা চাওয়া পাওয়া থাকে, ভাবনা চিন্তা থাকে। আমি যখন লাভ লেটারগুলো লিখতাম, একটা সময় পরে আমি গিয়ে রিয়েলাইজ করতে পারলাম যে সবাইকে যদি একই কথা লিখি যে তুমি একটা গোলাপ ফুলের মতো সুন্দর, তোমার আহা হা হা চুল তোমার একদম এলোকেশি, এগুলো খুব জেনেরিক হয়ে যাচ্ছে। এবং আমি যে আমার প্রেমিকাকে প্রেমপত্র দিচ্ছি সেটা আরও 5টা প্রেমিকার সঙ্গে মিলে যাচ্ছে। ফলে আমাকে সবার আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে কাস্টমাইজেশন। সেই জন্য আমি প্রেমপত্রে হ্যাঁ, কাস্টমাইজেশন। মানে আমি সেই বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে ঠিক আছে, তুই অমুক মৌসুমীকে তুই প্রপোজ করবি, কিন্তু মৌসুমীর কিছু ডেসক্রিপশন দে, তো এতে দেখতে কেমন, চোখটা কেমন, কি ভালোবাসে, কি যতটুকু ইনফরমেশন তোর কাছে আছে। সে তখন আমাকে সেটা দিত, যে এই যে শাহরুখ খানের ওই সিনেমাটা ভালো লেগেছিল, বা অজয় জাদেজা খুব ফেভারিট ব্যাটসম্যান, ঠিক আছে, তখন অজয় জাদেজার হ্যাঁ হ্যাঁ, খুব খুব চলছে ফ্যান সে সময়। ফলোয়িং ছিল সেই সময়। তো আহ, এবার আমি যে জানতে পারলাম যে তাদের প্রেমিকা অমুক 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 জিনিস পছন্দ করে, চিঠিটা সেই অনুযায়ী তৈরি হতো। হ্যাঁ, তখন আর এলোকেশি টেলোকেশি সমস্ত আসতো না, তখন তার যা পছন্দ হবে বলে আমি মনে করছি সেগুলো আসতো। এবার এখান থেকে আমার আইডিয়াটা হয় যে মানে প্রত্যেকটা চরিত্র আলাদা। একটি মেয়েকে তুমি একটা লাভ লেটার লিখে দিলে হয়তো খুব ভালো কাজ করবে, আবার সেই একই প্রেমপত্র তুমি অন্য একটি মেয়েকে দাও, সেটা হয়তো কাজ করবে না। তার পছন্দগুলো হয়তো আলাদা। হ্যাঁ, সে হয়তো ছেলেটিকে দাগা দিয়ে চলে আসবে, কি তাকে দাদা বলে ডাকতে শুরু করবে পরের দিন থেকে। ফলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ, ইনফ্যাক্ট তার বেড়ে ওঠা, সত্যি সমস্ত তো আলাদা। জিনিসপত্র তার ক্যারেক্টারকে তৈরি করে। একই জিনিস সব ক্যারেক্টারের সঙ্গে যাবে না। এইখান থেকে আমার প্রথম চরিত্র যে আলাদা আলাদা হয় এবং ক্যারেক্টার কি করে ডেভেলপ করতে হয়, তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমি প্রথম শিখেছিলাম। সেইটা সব থেকে বড় শিক্ষা আমার সেইখান থেকে পাওয়া। প্রেমের গল্প মানে প্রেমের গল্প আমার মনে হয় সবাই খুব ভালো লিখতে পারবে, কারণ আমাদের জীবনে প্রেমের গল্পর অভাব কারোর কাছে নেই। হয় সেটা বিয়ে হয়ে যাওয়ার গল্প, না হয় সেটা বিচ্ছেদের গল্প, না হয় সেটা বলতে না পারার গল্প। এখনকার ছেলে মেয়েরা হয়তো অতটা ভালো লিখতে পারবে না, না না না, এখন আমি যা দেখা যায় তাতে। কেন লিখতে পারবে না? আমার এখনকার আবার তার হয়তো স্রোত আলাদা, তার প্রবাহ আলাদা, অন্য কোনো বিষয় আছে এখন, হয়তো আমি সেইটা ততটা জানি না। এবং এখনকার ছেলেমেয়েরা খুব ভালো লেখে। হ্যাঁ, সেটা কিন্তু সত্যি হুম, কথা। ভালো লেখে, কিন্তু একটা মুশকিল কাজ করে, বিশেষত অল্প বয়সী ছেলে মেয়েদের লেখালেখির ক্ষেত্রে, যে পড়ার অভ্যাস খুব কম থাকে অনেকের। এবং পড়ার অভ্যাসটা কম হলে না, হয়তো তুমি প্লট খুব সুন্দর ভাবতে পারছো, বাক্য খুব সুন্দর গঠন করতে পারছো, কিন্তু একটা গল্পকে কি করে ঠিক রাস্তায় নিয়ে যেতে হয়, কি করে গল্পটাকে তোমার মানে বশে আনতে হয়, সেটা তুমি ভালো লেখা না পড়লে খেই বুঝতে হারিয়ে পারবে না। যাবে একটা হুম, জায়গায় গিয়ে, হুম, এবং হুম, হুম, ডিটেলিংও কিন্তু অনেকটা হুম, কম হয়ে যাবে। হুম, হুম। তোমার লেখায় যেটা আমি দেখি, মানে তোমার যে গল্পগুলো আমি শুনেছি, আচ্ছা, তাতে বড্ড বেশি ডিটেলিং থাকে, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, বেশ। এই যে সব প্রেমের চিঠি লিখেছো, প্রেমের চিঠি লিখতে গিয়ে কখনো বিপদে পড়েছো? হ্যাঁ, নিজের ক্ষেত্রে একটা বিপদে পড়েছিলাম। সেটা হচ্ছে যে আমি তখন প্রথম প্রেম করছি, 9-10-এ পড়ি সম্ভবত। তো তখন মাধ্যমিকের আগে আমি একটা খুব সুন্দর একটা প্রেমপত্র, মানে আমার যেটা ম্যাগনাম ওপাস, অন্যদের জন্য লিখে এসেছি, নিজের জন্য সেটা আমি লিখেছিলাম। এবং আমাদের সময় যেটা টেস্ট পেপার হতো, টেস্ট পেপারের মধ্যে করে সেই চিঠি আমি মেয়েটিকে দিয়েছিলাম। এবার মেয়েটি এমন ক্যাবলা যে সেই চিঠি সে সারাক্ষণ বুকে ধরে ব্যাগের মধ্যে রেখে দিত। এবার মাধ্যমিক পরীক্ষা দিতে ঢুকেছে, ব্যাগটা তো বাইরে রাখতে হয়, তার মা সেই চিঠি উদ্ধার করেছে ব্যাগের মধ্যে থেকে এবং খুলে টুলে পড়েছে। বেশ মানে
রসিয়ে রসিয়ে পড়েছে গোটা বিষয়টা, এবং করে সবার আগে যেটা করেছে সেটা হচ্ছে আমার মাকে ফোন করেছে। মাকে ফোন করে বলছে যে আপনার ছেলে আমার মেয়েকে একটা চিঠি লিখেছে। আমার মামা আচ্ছা তো এমন কথা লিখেছে আমি আমার হাজবেন্ডকে বলতে পারবো না, এমন নোংরা কথা লিখেছে। আমার মা তো জানে না কি লিখেছে, কিন্তু আমি তো জানি কি লিখেছি। কি লিখেছিলে? আমি লিখেছিলাম যে ওই আর একটা 15 বছরের ছেলে, সে তার অদ্ভুত অদ্ভুত সব ফ্যান্টাসি থাকে, যে তুমি রান্না করবে, আমি পাশে গিয়ে দাঁড়াবো, একটুখানি শশা খাবো, একটুখানি হয়তো আলুটায় একটু টেস্ট করে দেখবো, তারপর তোমার গালে একটা চুমু খাবো। এর বেশি তো একটা 15 বছরের ছেলে আমাদের সময় অন্তত আর কী বা সে ইম্যাজিন করতে পারে। কিংবা আমাদের সময় যেটা হতো যে আমরা সবাই ছোটোবেলায় টাইটানিক দেখেছিলাম, ওইখানে একটা পেছন থেকে চুমু খাওয়া আমাদের একটা বিশাল বড় ফ্যান্টাসি ছিল ছোটোবেলা থেকে, যে পেছনে এরম হাতটা এরম করে দাঁড়াবো। তো আমাদের টাইটানিকে তো আর উঠতে পারিনি, যাই হোক, তো সেই সব ফ্যান্টাসি সেখানে হয়তো বেরিয়ে এসেছিলো, কিন্তু মানে আই ক্যান অ্যাসিওর যে চুমু খাওয়ার বেশি সেখানে কিছু ছিল না, ভালগার কিছু ছিল না। ভালগার তখন ভাবনা চিন্তাও মাথায় আসতো না, এখনো আসে না ফর দ্য রেকর্ড। যাই হোক, তো তো সেই সময় এরকম একটা কথা আমি লিখেছিলাম, তার বেশি কিছু লিখিনি। তো মহিলা দাবি করেছিলেন যে আমি আমার হাজবেন্ডকেও ওই কথা লিখতে পারবো না। আমি বড় হয়ে ভেবেছিলাম যে মহিলা এটা বললেন কি করে, ওনার একটি মেয়ে আছে, তিনিও তো এসেছেন পৃথিবীতে কোনোভাবে, সেটা কি চুমু ছাড়াই কি জানি কি কি কে কীভাবে কি কার কি ফ্যান্টাসি থাকে আমি জানি না। কিন্তু এইটা একটা কেস আমি নিজে একটা চিঠি লিখতে গিয়ে খেয়েছিলাম। আর অন্য চিঠি লেখার কেসও আছে, সেটা হচ্ছে যে আমি আমার এক বন্ধুকে চিঠি লিখে দিয়েছিলাম একটি মেয়েকে দেওয়ার জন্য। এবার সে আমাদের কোচিনেই পড়তো। এবার বুদ্ধিমান ছেলেপুলে হলে কি করে, যে চিঠিটা তারা পায় সেটা তারপর তারা নিজের হাতের লেখায় লেখে। সে এমন আবোদা ছিল, সে আমার লেখা চিঠিটাই তাকে গিয়ে সোজা ধরিয়ে দিয়েছে। এবার হাতের লেখা তো সিমিলার, তুমি মাঝখানে ফেসে গেছো। হ্যাঁ, এবার সে এসে পরে আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই একটা চিঠি ও আমায় দিয়েছে, কিন্তু হাতের লেখাটা একদম মিলছে না, কার হাতের লেখা এটা? আমি তখন বুঝতে পেরেছি যে আমি যদি এইখানে মানে ও যদি আমার হাতের লেখাটা দেখে, ছেলেটার পুরো প্রেম যাবে কেঁচিয়ে। এবং তখন যেটা আমি করতাম সেটা হচ্ছে আমি 3-4 লাইনের কবিতা ওই ইয়ের মধ্যে, মানে চিঠির মধ্যে ঢুকিয়ে দিতাম কোনোভাবে, এবং সেগুলো খুবই বোকা বোকা সব কবিতা হতো, যে তোমার কষ্টে আমি বুলিয়ে যাব ওষ্ঠ, বা এই টাইপের ব্যাপার স্যাপার ছিল। এটারও আবার ব্যাপার ছিল যে সব মেয়ে ঠিক ওষ্ঠ ব্যাপারটা লেখাটা পছন্দ করতো না, যে প্রথমেই যে প্রেমিক আগে ওষ্ঠের দিকে তার চোখ গেছে, তার খুব চাপ আছে তার সাথে। যাই হোক, তো তারপর সেই কোচিনে এরকম বহুবার হয়েছে যে ম্যাম হয়তো আমাকে বোর্ডে কিছু লিখতে বলেছে, আমি না আমি পারবো না। খালি পারবো না এই কারণে বলতাম যে আমার হাতের লেখাটা যদি দেখে ছেলেটা প্রেমটা কেঁচে যাবে। তো আমি এই সমস্ত কাজ আমি বহু করেছি, তার জন্য নিজের প্রচুর সমস্যার মধ্যেও পড়েছি। কিন্তু যাই হোক, এটা আমার জীবনের একটা খুব সুন্দর মুহূর্ত। আমার যদি এখন এই যে লোকে বলে পপুলারিটি, ফেম বা এই সমস্ত বলে, কিন্তু ওই সময় আমি চিঠি লেখার জন্য যে পপুলার ছিলাম, এবং এখনও হয়তো এই পৃথিবীর বুকে 3-4টে ছোট্ট চ্যানকা বাচ্চা কাচ্চা আছে যাদের মা বাবার প্রেমটা আমার জন্য শুরু হয়েছিল। আই ওয়ান্ট টু টেক ক্রেডিট ফর দ্যাট। বাহ, সত্যি তো, এটা সত্যি ক্রেডিট নেওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, এটা আমার লেখক জীবনের একটা সার্থকতা। একদম। এবার তুমি বলো, যখন লেখা নিয়ে শুরু হলো, তোমার লেখাগুলো ছাপতে শুরু করলো, একদম মানুষের সামনে এলো, মানুষ ভালোবাসতে শুরু করলো, সেই ফেজটা। সেটা তো অনেক বড় একটা সময় ধরে জিনিসটা হয়েছে। আমি হঠাৎ করে কিছু যে পেয়ে গেছি, অনেক বুঝে গেছি, সেরকম হয়নি। আমার লেখা প্রথম বেরিয়েছিল প্রফেশনাল ম্যাগাজিন যদি তুমি বলো, তাহলে সেটা বেরিয়েছিল কিশোর ভারতীতে, রাত 3টের পর বলে একটা গল্প বেরিয়েছিল। কিন্তু আমার মূল যে পরিচয় যেটা তখন তৈরি হচ্ছে সেটা অডিওর জন্য। ম্যাগাজিনে আমি লিখেছি প্রায় 2-3 বছর ধরে, আমি ম্যাগাজিনে লিখেছি টুকটাক এটা ওটা করে, কিন্তু মূল পরিচয়টা আমার অডিও থেকে এসেছে। মিডনাইট হরর স্টেশন থেকে প্রথম মানুষের কাছে বেশি পৌঁছে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে শুরু আর কি। ভেবেছিলে কখনো মানে এরকম একটা অডিও স্টোরি নিয়ে আসবে সবার জন্য? না, আমার অডিও স্টোরি আইডিয়াটা তো 2009-2010 থেকে এসেছে। তার আগে অডিও স্টোরি বললে লোকে ইবুক বলছি, সরি, অডিও বুক হয়তো ছিল, কিন্তু অডিও স্টোরির
ধারণাটা ছিল না, যে আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা আলাদা লোকে প্লে করবে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, ফলি থাকবে। সেই আইডিয়াটা 2009-2010 আগে কারোরই মাথায় আসেনি। তো অডিও স্টোরি যে বানাবো এবং লোকে সেটা শুনবে, এটা মানে দুঃস্বপ্নেও আমি কল্পনা করতে পারিনি। দুঃস্বপ্নে? হ্যাঁ, খানিকটা দুঃস্বপ্ন, কারণ লোকে তোমাকে শুনছে, এটার একটা ভালো দিকও আছে, এটার একটা খারাপ দিকও আছে। কেন? তুমি কি বানাচ্ছ তার উপর ডিপেন্ড করে। আমি ধরো বাথরুমে ঢুকে আমি চরম গান গাইছি, এটা যদি আমি খুব সুন্দর কনফিডেন্ট থাকি যে আমি খুব সুন্দর নোট লাগিয়ে দুর্দান্ত গান গাইছি, তাহলে লোকে শুনলে আমার ভালো লাগবে। কিন্তু যখন আমি জানি আমি একটা হেঁড়ে গলায় তারস্বরে চিৎকার করছি, তখন লোকে শুনলে আমার চাপ আছে। মানে বলতে কি চাইছো তুমি? আমি বলতে চাইছি যে আমি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আমি কোনোদিনও কনফিডেন্ট ছিলাম না। ইনফ্যাক্ট আমি এখনও কনফিডেন্ট নই। আমি খুব কঠিন কাজ হলে আমি করি না। মানুষ কি এটা বিশ্বাস করবে? যারা সত্যি তোমার ফলোয়ার, যারা তোমার গল্পগুলো শোনে, তারা কি তোমার এই কথাটায় কখনো বিশ্বাস করবে? এত সুন্দর করে গল্প বলো, এত ভালো মডুলেশন করে, তারপর যদি তুমি এত বিনয়ী হও, তাহলে কি চলবে? আমি মানে জানি না কেন, কারোর কারোর হয়তো ভালো লেগেছে, কারোর কারোর ভালো লাগেনি সেটা, কিন্তু আমি আমার দিক থেকে বলতে পারি আমি একদমই কনফিডেন্ট নই। আমি যখন মাইকের সামনে বসে আমি প্রিটেন্ড করি, কারণ আই নো নাথিং অ্যাবাউট ভয়েস ওভার। আমার না কোনো টেকনিক্যাল জ্ঞান আছে, না আমি কোথাও কিছু শিখেছি। আমি একটা সময় পর্যন্ত প্রচুর উচ্চারণ ভুল করতাম। মানে এখন সেই সব গল্প কেউ যদি আমার কানের পাশে চালিয়ে দেয়, ভাই বন্ধ করছি, 10টা টাকা দিচ্ছি, বন্ধ কর। কিন্তু ফলে আমি কোনোদিন ভয়েস ওভারটা নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম না। মানুষ তো কাজ করতে করতেই শেখে। কাজ করতে করতে শেখে, কিন্তু কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন আছে। আর এই ভয়েস ওভারের ব্যাপারটা না, এটা একটা ভীষণ ডেভেলপড আর্ট। যারা মাস্টার্স আছে, যারা এই জিনিসটা, যাদের প্রফেশন, তাদের এত ভাবনা চিন্তা করতে দেখেছি আমি এই জিনিসটা নিয়ে, এবং এত ডেডিকেশন, তাদের ফিজিক্যাল যে ডেডিকেশন, মেন্টাল ডেডিকেশন, সেগুলো চরম পর্যায়ে আছে। আমি সেগুলো দেখলে একটু কুঁকড়ে যাই, যে আমার ভেতর শুধু যে ওইটা আমি কখনো করিনি তা নয়, আমি যে কোনোদিন করতে পারবো বলেও আমি খুব একটা কনফিডেন্ট নই। আমি এখনকার কথায় তো পরে আসবো, আগে শুনে নি যখন শুরু করেছিলে আইডিয়াটা কিভাবে এলো? তখন আমি প্রচুর সানডে সাসপেন্স শুনতাম। ইনফ্যাক্ট আমাদের জেনারেশনটাই সানডে সাসপেন্স শুনতে শুনতে বড় হয়েছে। আমার মনে আছে তখন বিকেলবেলা হতো 4টের সময়, আর পরে রবিবার হতো 12টার সময়। ক্লাস 9-10 পড়তে আমি প্রথম প্রেম করি, এবং সেই প্রেমটা মোটামুটি মাধ্যমিকের পরে ভীষণ একটা টার্ময়েলের অবস্থা দিয়ে যাচ্ছিল। সেই সময় আমার প্রচণ্ড মন খারাপ থাকতো সন্ধেবেলা বাড়ি ফিরে, শনিবার রবিবারগুলো। তখন মানে ওই যতক্ষণ গল্প শুনছি ততক্ষণ আমি অন্য একটা জগতের মধ্যে থাকতাম। তো সেই জন্য ওই জিনিসটা শুধু আমার কাছে একটা গল্প শোনা ছিল না, সেটা যেন মন খারাপ করেছে, কেউ একজন বললো আচ্ছা মন খারাপ করেছে, আয় তোকে একটু গল্প শোনাই, এই ব্যাপারটা রিয়েলিটি থেকে একটু দূরে যাওয়া যায়। ফলে ওইটা আমার ভেতরে হয়তো ঢুকে গেছিল যে এরকম একটা কিছু ক্রিয়েশনও হতে পারে। ইভেনচুয়ালি সেখান থেকে আমার মনে হলো যে আমিও একটা বানিয়ে দেখি, কেউ তো শুনছে না, বানিয়ে রেখে দেবো, 4টে বন্ধু হয়তো শুনবে, ব্যাস। তো সেখান থেকে শুরু। ফলে এত ভাবনা চিন্তা করে তো শুরু করিনি। সানডে সাসপেন্সে তোমার প্রত্যেকটা গল্পের অসম্ভব ভিউ, মানে লাখ লাখ ভিউ আর কি। রহস্যটা কি বলো তো? প্রোডাকশনের জন্য অনেকটা। আর আমার ক্ষেত্রে যেটা আমার মনে হয় কিছুটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে আমি যেহেতু দীর্ঘদিন ধরে অডিওর জন্য লিখে আসছি, ফলে কি হয় আমি জানি একটা গল্প অডিওতে শুনতে ভালো লাগার মশলাগুলো কি। সেই জন্য খানিকটা সেটা ভেবে লেখা। মানে সানডে সাসপেন্সের ক্ষেত্রে যেটা মূলত হতো সেটা হচ্ছে যে দীপদা আমায় বলতো যে এরকম গল্প লাগবে, ওরকম গল্প লাগবে। সেইটা খুব ভয়ের, অ্যাকচুয়াল শব্দটা কী ছিল আমি বলতে পারবো না, খুব ভয়ের একটা গল্প লিখতে হবে। তো এবার সেই জন্য আমি জানতাম যে ভয় দেখানোর মশলাগুলো কি। যেহেতু আমি নিজে অনেক দিন ধরে অডিও বানিয়ে যাই, একটা সময় আমি সাউন্ডের কাজও করেছি, একটা সময় মানে ওই ফলি টলি হ্যানা তেনা, ফলে আমি সেই মশলাগুলো যেহেতু জানতাম,
সেই জন্য সেগুলো আমি সে গল্পগুলোর মধ্যে রাখতাম। এবার ফলে লোকজন শুনতে ভালো লেগেছে বা শুনে ভয় পেয়েছে। আমার কাছে খুব বেশি যেটা আসে সেটা হচ্ছে যে দাদা রাতে বাথরুমে যেতে পারিনি, হিসি আটকে দিয়েছেন দাদা। আর প্রেমের গল্প পরে গিয়ে যখন লিখেছি তখন অনেকে বলেছে যে চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কেঁদে ফেললাম। আমি তখন তাদেরকে বলি, দেখো তোমাদের কিডনি হেলথ কিন্তু আমি ঠিক রেখেছি, মানে একদিক থেকে জল যেমন বের হতে দিইনি, আর একদিক থেকে জল বের করে দিয়েছি, মানে ব্যালেন্সড হয়ে গেছে ব্যাপারটা আর কি। সত্যি মানে তুমি কথাও এত এবার কমেডিটাও লিখে ফেলো না? আমি তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমি জানি যে আমি কিচ্ছু পারি না, কিন্তু একটা ব্যাপার নিয়ে আমার প্রচণ্ড অহংকার, সেটা হচ্ছে আই হ্যাভ গুড সেন্স অফ হিউমার। এইবারে আমি ছোটবেলা থেকে প্রচণ্ড ইন্ট্রোভার্ট, এবং মানে এই যে ক্যামেরা চলছে চারপাশে লোকজন, আমি একদম স্বস্তি বোধ করি না। এবার ছোটবেলায় সব কিছু ঠিকঠাক ছিল, লেখালেখি চলছে। ইদানিং যেটা হয়, কেউ একজন এসে আমাকে স্টেজে তুলে দেয়, ক্যামেরার সামনে ফেলে দেয়, এই করে দেয়, আমি খুব চাপে পড়ে যাই। এবং আমার ভেতরে যে ইন্ট্রোভার্ট একটা মানুষ বসবাস করে, সে একদম সেই জিনিসটা নিতে পারে না। তার মনে হয় এই বুঝি ভুল কিছু বলে ফেললাম, এই বুঝি এমন একটা কথা বলে ফেললাম খেই হারিয়ে গেল। আমার তখন একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমি যখনই এরকম স্টেজে যাই কি কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স বা এই জাতীয় জায়গায়, কিছুদিন আগে আমি একটা রাজনৈতিক মঞ্চেও উঠেছিলাম, সেটা মানে ধরে তুলে দেওয়া। তার কারণ হচ্ছে যে আমি ওই মিটিংয়ে গেছিলাম, সেখানে কিছু অল্প বয়সী ছেলে মেয়ে আমায় চিনতে পারে, এবং হঠাৎ করে তারা গিয়ে যে মিটিং হচ্ছিল একজনকে বলে, ইনি খুব পপুলার, ইনি বাচ্চাদের মধ্যে খুব পপুলার, ওনাকে কিছু বলতে বলুন। হঠাৎ করে নাম অ্যানাউন্স হয়ে গেল, 5 মিনিট বক্তৃতা দাও। এরকম হলে আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে আমি যেহেতু আমি মনে করি যে আমার খুব ভালো সেন্স অফ হিউমার আছে, কলার থাকলে তুলে দিতাম, কিন্তু তো সেই সেন্স অফ হিউমারটাকে আমি প্রথমে ব্যবহার করি। তাতে করে কি হয়, ধরো তোমার সামনে 100 জন, 150 জন, 200 জন বসে আছে, তারা হঠাৎ করে হেসে ফেলে। এবার এই যে হেসে ফেললো, এতে আমার ভেতরের যে ছটপটে একটা মানুষ আছে, যে কিছুতেই স্বস্তি বোধ করছে না, সে কোথাও গিয়ে বুঝতে পারে আচ্ছা ঠিক আছে, হাসছে যখন মিটে যাবে, ঝামেলা নেই। তো এই যে সেন্স অফ হিউমারটাকে আমি ব্যবহার করি, ব্যবহার করে যাতে আমার নিজের কাছে জিনিসটা একটু বেয়ারেবল হয়। আমি লোককে হাসানোর জন্য ওটা করি না, আমি নিজেকে একটু মানে ইজ ফিল করানোর জন্য আমি সেন্স অফ হিউমারটাকে ব্যবহার করি। এটা আমার একটা টেকনিক যেটা আমি আবিষ্কার করেছি। এটা দারুণ টেকনিক। মানে তোমার সাথে কথা বলতে বলতে বুঝতে পারছি মানে মাঝে মধ্যে হাসি এমনিই চলে আসছে, তুমি এমন এমন কথা বলছো। এটা হয়। এখন তো ভীষণ ভালোভাবে চলছে, এখন তো শুধু তুমি নও, তোমার সঙ্গে আরো অনেকে আছে এই কাজটা। মানে এই যে স্টোরিগুলো তুমি আগে, আমি যেটা দেখেছি তোমার নিজের লেখাই থাকতো, এখন অন্যদের লেখাও আসে, মানে এই চেঞ্জটা কেন? এই চেঞ্জটা খুব নেসেসারি ছিল, অনেক অনেক কারণ আছে। আগে যেটা হতো, আগে আমার গল্প আসতো আর কিছু অনুবাদ গল্প আসতো। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে যেটা আমি বুঝতে পারলাম, যে আমি খুব বেশি অডিওর কথা ভেবে লিখতে শুরু করেছি। মানে আমার লেখার মধ্যে খুব বেশি অডিওর ইনফ্লুয়েন্স থাকে। আমি চাই যে জিনিসটা খুব সাউন্ডের দিক থেকে রিচ হোক, প্রত্যেকটা সিনে খুব ভালো ভালো শব্দ শোনা যাক, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো থাকুক। এর একটা প্রভাব পড়ছে আমার লেখার মধ্যে। আমি কন্টিনিউয়াসলি অডিও স্টোরি লিখে যাচ্ছি, আমি গল্প লিখছি না। এবং আমার হেন কোনো গল্প আমি লিখিনি যেটার অডিও স্টোরির অ্যাডাপ্টেশন ভালো শোনাবে না, কিন্তু তাছাড়াও তো আমাকে লিখতে হবে। আমার ভেতর থেকে ধরো এমন একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি লিখলাম যেটা অডিও স্টোরিতে চলবেই না, সেটা কি আমি তাহলে লিখবো না? আমি দেখলাম যে আমাকে এই খুব ট্র্যাডিশনাল ভূতের গল্প, ভয়ের গল্প, যেগুলো শুনে মানুষ খুব ভয় পেয়ে যাবে, দুর্দান্ত সাউন্ড এফেক্ট থাকবে, এর বাইরে আমাকে বেরোতে হবে, নইলে আমার অনেক কথা বলা হবে না, অনেক কাজ করা হবে না, থেকে যাচ্ছে অনেক কিছু, অনেক ভাবনা আমার মাথার মধ্যে আসছে, কিন্তু সেগুলো অডিওর জন্য ভালো নয় বলে আমি আর সেগুলো লিখছি না। তো নিজেকে এই জায়গা থেকে টেনে বার করা আমার খুব প্রয়োজন। ফলে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি পার্টিকুলারলি কিছু গল্প লিখব অডিওর জন্য, কারণ আমাকে লিখতে হবে, এবং কিছু গল্প ভেতর থেকে আসেও যেগুলো অডিওর জন্য ভালো। কিন্তু আমি একটু সরে, এখন যারা কন্টেম্পোরারি যারা লিখছেন খুবই ভালো লিখছেন, অনেকে ভালো লিখছেন, তাদের জন্য প্ল্যাটফর্মটা দিই না কেন? তাদের তো খারাপ বই, মানে ভালো বই খারাপ হবে না, না? না, এটা সত্যি খুব ভালো। কিন্তু আমার একটা কথা বলো, এই যে তুমি এত ভূতের গল্প লেখো, তোমার নিজের লাইফে ভূতের এক্সপিরিয়েন্স আছে নাকি? না,
আমি খুব ভূতের এক্সপিরিয়েন্স আমার জীবনে নেই, একদম সোজা কথায় আমি বলতে পারি। তবে আমার জীবনে যেটা আছে, আমি প্রচুর জায়গায় ভয় পেয়েছি, এবং আমার বেশিরভাগ গল্প ভয়ের গল্প, ভূতের হ্যাঁ, গল্প আমি প্র্যাকটিক্যালি প্রায় তাই। লিখিনি। কেউ একটা কোনো কারণে ভয় পেয়েছে, এবার সেই ভয় থেকে কিছু একটা ডেভেলপ করেছে। ভয় অবধি খুব, মানে আমি বাস্তব থেকে নিয়েছি, কিন্তু ভূত অবধি আমার কোনো বাস্তবতা নেই। মানে ভয়ের সেরকম কোনো ঘটনা কি আমরা শুনতে পারি যেখানে খুব ভয় পেয়েছো সত্যি সত্যি? একটা ঘটনার কথা আমার মনে আছে, সেটা পাহাড়ে ঘটেছিল। আমি 2022-এ পাহাড়ে গেছিলাম। আমি বলে রাখছি, হতাশ হওয়ার জায়গা নেই, কারণ আমি এটা ভয়ের ব্যাপারই নেই কিছু। তো কুয়ারি পাস বলে একটা জায়গায় গেছিলাম, অনেকটা দূরে। তো সেখানে প্রচণ্ড ঠান্ডা, এবং ওখানে ওই ট্রেকের ব্যাপারটা হচ্ছে খানিকটা, একটা গোটা দিন তুমি হাঁটলে, হেঁটে পাহাড়ের একটা পার্টিকুলার সমতল জায়গায় গেলে, সেখানে তাঁবু খাটানো হলো, ক্যাম্প হলো, সারা রাত সেখানে তুমি থাকলে, কারণ রাতে তো আর তুমি চলতে পারবে না। একদম। সকালবেলা উঠে আবার তুমি ওপরে ওঠো পাহাড়ে। তো সেরকম একদম টপমোস্ট জায়গাটায়, কুলারা টপ বা গালিং টপ এরকম কিছু নাম ছিল, আমি ভুলে গেছি এখন। তো সেখানে টেন্ট লাগানো হয়েছে, এবং প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়েছে, -4, -5, -6 এরকম হবে, ঢেকে গেছে কমপ্লিটলি বরফে, এবং মারাত্মক ঠান্ডা। মানে ঠান্ডা যে একটা মনস্টার হতে পারে, আমরা সেটা প্রথম, আমি অন্তত রিয়েলাইজ করেছিলাম। তো অত ঠান্ডার মধ্যে সন্ধেবেলা আমরা যেটা করতাম, আমরা 19 জন গেছিলাম সেই একটা ট্রেকে, বড় গ্রুপ। বিশাল বড় গ্রুপ। তো আমাদের যে রান্নার টেন্টটা ছিল সেটা অনেক বড় ছিল। সন্ধেবেলা আমরা যেটা করতাম সেটা হচ্ছে, যেহেতু এতটা ঠান্ডা, আমরা সবাই মিলে একসঙ্গে ওই রান্নার টেন্টের টেন্টে। ভেতরে ঢুকে সেখানে গান বাজনা করতাম, ওই গিটার, উকুলেলে, হ্যানা ত্যানা এই সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল। তো এবার সবাই যে যার নিজের মতো গান গাইছে, একটা গাইলো একটা গাইলো, এবং অতজন মানুষ একটা জায়গায় আছে বলে ওই টেন্টের ভিতরে ঠান্ডা একটুখানি কম হতো। সেই সময় আমার পেলো হিসি। এবার তোমায় বাইরে যেতে হবে পাহাড়ে, কি করা যাবে, মানে বেরোতে ইচ্ছা করছে না, বেরোলে জমে যাব, কিন্তু তাও ওই চেনটা নামিয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে কিছু দূর হেঁটে হিসি টিসি করলাম, সব কিছু দাঁড়িয়ে আছি। হঠাৎ ওপরের দিকে, আকাশের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম এত সুন্দর আকাশ দেখা যাচ্ছে, সে কল্পনা করা যায় না। মানে ওইটুকু আকাশে যে এত তারা থাকতে পারে, একদম পরিষ্কার। এবং পুরো ছায়াপথটা এপাশ থেকে ওপাশ চলে গেছে, আকাশটাকে ফুঁড়ে দিয়ে যেন। আমি অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। ওখানে প্রচুর গাছপালা এবং অনেকটা খোলা জায়গা, পুরো বরফে ঢাকা। এই রকম অবস্থায় আমি জানি না কেন পাহাড়ে গেলে অনেক সময় মানুষের মাথা অন্যরকমভাবে কাজ করে, ঠান্ডার জন্য হতে পারে, অক্সিজেনও কখনো হ্যাঁ কখনো হ্যাঁ, কম হলে অক্সিজেনের হয়। জন্য হতে পারে। আমি হঠাৎ করে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে যে, আমি যখন টেন্ট থেকে বেরোচ্ছিলাম, আমার একদম ইচ্ছা করছিল না বাইরে যেতে। খুব সুন্দর গান গাইছে, সবাই মিলে একসাথে বসে হা হা হি হি হচ্ছে। ওইখানে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আমি যেটা মনে করলাম, যে আমার আর টেন্টের ভেতর যেতে ইচ্ছা করছে না। আমার শরীর কিন্তু মানতে চাইছে না ব্যাপারটা, যে বাবা এত ঠান্ডা এত চলে যায়, ঠান্ডায়। কিন্তু আমি বুঝতে পারলাম আমার শরীরের সঙ্গে মনের একখানা বিচ্যুতি ঘটেছে। শরীর যেন আর মনের সঙ্গে লেগে নেই, মনটা যেন একটু মুক্ত হয়ে গেছে। সে এত সুন্দর আকাশ দেখে, এই বরফ পড়া দেখে, এবং চারপাশে কুপকুপ করছে অন্ধকার, খালি হেডল্যাম্পের একটুখানি আলো জ্বলছে। আমার মনে হলো মনটা শরীরের থেকে আলাদা হয়ে গেছে, এবং মনটা আলাদা হয়ে গিয়ে সে আর টেন্টের ভেতরে ফিরতে চাইছে না। তো এই রকম অবস্থায় আমি ওখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম, এবং একটা সময়ের পরে আমার ইচ্ছা হলো যে, এই যে বরফ পড়ছে পড়ুক, আস্তে আস্তে সব কিছু তো বরফে ঢেকে যাচ্ছে, টেন্টটা ঢেকে যাচ্ছে, পুরো মাথার উপর বরফ, এরকম করে আমার উপরেও বরফ পড়ুক, এবং আমি একটা পাথরের, মানে বরফের মূর্তি হয়ে এখানে দাঁড়িয়ে থাকি, নেচারের সঙ্গে মিশে যাই। এরকম একটা অদ্ভুত ইচ্ছা, মানে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। বিভূতিভূষণের মেডেল বলে একটা গল্প আছে সম্ভবত, আমার মনে পড়ছে না, সেখানে একটা জায়গায়, ঠিক মেডেল কিনা আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, চরিত্রের হঠাৎ করে ছাদ থেকে লাফ দেওয়ার একটা ইচ্ছা জন্মায়, ফর নাথিং, দিন একটা ঝাঁপ দি। আমাদের খাদের ধারে গেলে আমার এটা হয়, হুম। খুব বাজে ব্যাপার এটা। এটাও খানিকটা সেই রকম, যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছা মনের, শরীরের। মনটা যেন শরীরটাকে কোনো একটা জায়গায় গিয়ে ছেড়ে দিতে চাইছে, যে তুই ভাই তোর মতো যা, আমি আর তোর সঙ্গে নেই। এই অবস্থায় হঠাৎ করে টেন্টের দিক থেকে, বোধহয় আমি অনেকক্ষণ গিয়ে বাইরে ছিলাম তাই কারোর টনক নড়েছে, আমার ডাকনাম রুকু। রুকু গান গাইতে হবে বলে এরকম করে আমার একটা দাদা চিৎকার করলো।
ডাকার জন্য। এই একটা ব্যাপার আমার কানে গেল যে গান গাইতে হবে, এবং ওই পাথর হয়ে যাওয়ার মুহূর্তে যখন আমি শুনলাম যে গান গাইতে হবে, আমার হঠাৎ করে যেন মনটা আবার শরীরের মধ্যে চলে সম্বিত এলো। ফিরলো। মানে মনটা এতক্ষণ আকাশে ছুটে যেতে চাইছিল, বাতাসে মিশে যেতে চাইছিল, এবার হঠাৎ করে তার যেন মনে হয়েছে আরে একটা তো গান গাওয়ার আছে, এই শরীরটাকে ছাড়া তো আমি গান গাইতে পারবো না। তো ধাক্কা লেগে যেমন সিনেমায় হয় না, হঠাৎ করে এইরকম একটা ব্যাপার হয়, সেইভাবে আমি হঠাৎ করে শরীরের মধ্যে ফিরে এলাম, এবং তারপর আবার টেন্টের ভেতর ঢুকলাম, ঢুকে গান বাজনা করলাম, গল্প করলাম। তারপর থেকে আমার নিজেকে কেমন আমার একটা মনে হয় যে আমি যখনই আমার মনের মধ্যে কোনো নেগেটিভ আইডিয়া আসে, নেগেটিভ চিন্তা আসে, তখন কে যেন আমার কানের কাছে বলে ওই দাদার ডাকের মতো যে গান গাইতে হবে বা গল্প বলতে হবে বা গল্প লিখতে হবে। তখন আমি আবার আমার শরীরের মধ্যে ফিরে আসি, যে এই শরীরটাকে ছাড়া আমি গল্প লিখতে পারবো না। তুমি এমন একটা ঘটনা বললে আমি খানিকটা রিলেট করতে পারলাম। আচ্ছা। কেননা ছোটবেলা থেকে আমারও পাহাড়ে গেলে এটা মনে হয়, মানে কোনো খাদের ধারে গেলে আমার মনে হয় লাফ মারি। মানে একটা অদ্ভুত আকর্ষণ আছে, মানে মনে হয় যে নিচে লাফ মেরে দেখি কি আছে ওখানে। আমি জানি না, এটা একটা পাগলামো। মানে আমার ছোটবেলা থেকে ছিল বলে মা বাবা কখনো একা ছাড়তো না। এখন তো যেহেতু ট্রাভেলের চ্যানেল আছে, পাহাড়ে পাহাড়ে একাই ঘুরে বেড়াই, তবে আগের থেকে কমেছে পাগলামোটা। তবে তুমি যখন বলছো যে ট্রেকিংয়ে গেছো, পাহাড়ে ভালোই ঘুরে বেড়াও নাকি? খুব বেশি ঘুরেছি বলা যায় না, মানে এক একজন তো পাহাড়েই পড়ে থাকে সারা বছর এরকম। আমি মাঝে মধ্যে একটা দুটো করি। ঘুরতে ভালোবাসো? হ্যাঁ, কারণ আমার জীবনে আর কিছু নেই এই মুহূর্তে, এখন লেখালেখি, কাজকর্ম, ঘোরাঘুরি, ব্যাস। কোথায় ঘুরেছো রিসেন্টলি? কোথায় গেছিলে? এই কমাস আগে মানে নর্থ বেঙ্গলে তো বাড়ি হয়ে গেছে, একরকম যাওয়া আসা চলতেই থাকে। বড় জায়গা বলতে রিসেন্টলি গেছিলাম আমি ইজিপ্ট। আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে একদিন ইজিপ্টে যাব, তো এই নভেম্বর মাসে গেছিলাম আগের বছর। কেমন লাগলো? মানে ওখানে কোনো গল্পের প্লট পেলে? না, আমি গল্পের প্লট খুঁজতে যাই না। আমার একটা ব্যাপার নিয়ে আমার খুব সিরিয়াস ভাবনা চিন্তা আছে, সেটা হচ্ছে আমি আমার জীবনকে না শুধু গল্প লিখতে হবে, গল্প লিখতে হবে, এই পাগলামোর মধ্যে আমি ফেলে দেব না, যেটা মাঝে মধ্যে আমার ভেতর থেকে চলে আসে। মানে ধরো, গল্প সাধারণত আসে এরকম কোনো জায়গা থেকে যেই একটা অনুভূতি তোমাকে বা একটা ঘটনা তোমাকে ভীষণভাবে স্পর্শ করেছে, তুমি কাউকে বলতে পারছো না, কিভাবে ডিল করবে সেটা তুমি জানো না, যেটা তোমার হাতে যে অস্ত্রটা আছে, কারোর ক্ষেত্রে গান, কারো ছবি আঁকা, কারো কিছু। আমার ক্ষেত্রে যেহেতু গল্প লেখাটা আসে, সেই জন্য আমি গল্পের মধ্যে লিখে ফেলি। ছোটবেলায় এই জিনিসটা হতো। বড়বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমার নিজের কাছে ভীষণ বেশি করে আমাকে গল্প লিখতে হবে, প্রত্যেকটা দিন একটা দুর্দান্ত গল্প লিখে ফেলবো, এরকম একটা এক্সপেকটেশন আমার নিজের প্রতি কাজ করে। এই জিনিসটা একটা মারাত্মক ব্যাপার, ভালো খারাপ দুটো দিকে আছে। তার কারণ যে কোনো ঘটনা ঘটবে, তুমি নিজেকে ফোর্স করবে ওটা নিয়ে লেখার। এবার প্রত্যেক দিন আমাদের জীবনে তো এরকম ঘটনা ঘটে না যেখান থেকে খুব স্বতঃস্ফূর্তভাবে একটা গল্প চলে আসবে। আমি কি করি সেটা হচ্ছে মাঝে মাঝে আমি নিজেকে ফোর্স করি। একটা জিনিস যতটা আমাকে স্পর্শ করেছে বা যতটা আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আনন্দ দিয়েছে, আমি সেটাকে আরও ফোর্স করে যাতে আরও বেশি দুঃখ দেয়, আরও বেশি আনন্দ দেয়, আরও বেশি মুক্তি দেয়, নিজের সঙ্গে এরকম একটা জোর জবরদস্তি আমার চলতে থাকে। এবং সেটা এখন আমি বুঝতে পারি যে আমাকে ভীষণ রকম ওভার সেন্সিটিভ করে দিয়েছে। ধরো আমি বাজার করতে গেছি, একটা মুরগি কাটা হচ্ছে কি একটা ছাগল কাটা হচ্ছে, সেই জিনিসটা দেখলে আমি জানি আমার ভেতরে একটা ভীষণ যন্ত্রণা তৈরি হবে। আমি যাতে ওইটা নিয়ে একটা গল্প লিখে ফেলতে পারি, তার জন্য আমি নিজেকে ফোর্স করি মাঝে মাঝে যে দেখো, ওটা দেখলে তোমার ভেতরে আরও বেশি ইচ্ছা জাগবে। বা একটা মানুষ ছেড়ে চলে যাচ্ছে, আমার যতটা দুঃখ পাওয়ার কথা ছিল, আমি তার থেকে নিজেকে ফোর্স করে করে অনেক বেশি দুঃখ দিয়ে থাকি, এবং কিছু সময় সেই মানুষটা চলে যাওয়াটাকে আটকাই না। তার কারণ আমি জানি যে ওই যন্ত্রণাটা বা ওই কষ্টটা আমি কোথাও একটা চ্যানেল করতে পারবো, এটা পার্ট অফ মাই ওয়ার্ক। আমার ভেতরের এক্সপেকটেশনটা হয়তো জিনিসটা সবসময় যে খুব চেয়ে চিনতে করি তা নয়, কিন্তু হয়তো ভেতর থেকে যন্ত্রপাতিগুলোই এরকম হয়ে গেছে। 2 বছর আগে আমার হঠাৎ করে এপ্রিল মাসে আমার বাবা মারা যান, এপ্রিল মাসের 4 তারিখ।
তো আমি অ্যাম্বুলেন্সে ছিলাম, একটা বেসরকারি হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার ঘোষণা করলেন যে বাবা নেই, বাবা মারা গেছেন। তো বাবা শুয়েছিলেন স্ট্রেচারে, আমি একবার বাবার পায়ে হাত রাখলাম, তো ঠান্ডা পা একদম, এবং মৃত্যুর যে ঠান্ডা ভাবটা ওটা তুমি কোথাও পাবে না। তুমি বরফে স্পর্শ করো কি অন্য যে কোনো কিছুতে স্পর্শ করো, তুমি ওই ওই ঠান্ডাটা একটা অন্য ধরনের ঠান্ডা। আমি যে ডাক্তার ছিল উনি আমাকে বললেন, আপনি 2 মিনিট বসুন আগে, তারপর আপনি বাড়িতে জানাবেন কি কী করবেন, আগে আপনি 2 মিনিট বসুন। আমি তখন বাড়িতে পড়ার একটা শতচ্ছিন্ন জামা, একটা প্যান্ট কোনো রকমে সেটা পরে চেয়ারে বসলাম। বসার কিছুক্ষণ পরে আমি বসে আছি, আমার মুখে কোনো মাস্ক নেই, কিছু নেই। কারণ যদি ওই সময় কোভিড অতটাও ছিল না, কিন্তু যাই হোক মেডিকেল ফেসিলিটি সবাই পড়ছিল মাস্ক, এখনও হয়তো পড়েন। তো একজন যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই হসপিটালের একজন নার্স, তিনি হঠাৎ আমায় চিনতে পারলেন এবং এসে আমাকে বললেন যে এই সায়কদা না? আমি বললাম হ্যাঁ। তো তখন তিনি বললেন, তুমি এখানে? আমি বললাম বাবা মারা গেছেন এই মাত্র। বললেন, বলে এ বাবা কি করে হলো? হয়তো তার ভেতর থেকে সেই জিনিসটা এসছে, সে আমায় জিজ্ঞেস করেছে। আমি তখন আর কিছু বলতে পারলাম না, আমি চুপ করে বসে থাকলাম। এবং আমি এখন ভাবলে আমার মনে হয় যে আমি বলতে পারিনি, তার কারণ আমি যে জিনিসটা সব জায়গায় খুঁজে বেড়াই, যে গল্প 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 গল্প, অনুভূতি, আবেগ, স্পর্শ, যেটাকে আমি একটা গল্পে ট্রান্সফর্ম করতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো, এই শোক, এই দুঃখ, এই যন্ত্রণা আমার পক্ষে শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আমি কি করব এই শোক নিয়ে, এই দুঃখ নিয়ে? আমি বুঝলাম আমি অপারগ। আমি আর একটা গল্প বলবো না, আর একবার বেচবো না আমি আমার যন্ত্রণা দুঃখকে। এবং আমি চুপ করে বসে রইলাম। মেয়েটির গোটা মুখটাও আমি দেখতে পাইনি, খালি চোখের এইটুকুনি জায়গা যেটা মাস্কে ঢাকা থাকে না সেটা দেখলাম। এবং সেই প্রথম আমি এটা বুঝতে পারলাম যে এতদিন যে যন্ত্রণা, যে কষ্ট, যে ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, এই সমস্ত অনুভূতির আমি গল্প লিখেছি, সেই গল্প বিক্রি করেছি। কিছু কিছু শোক আছে, এরকম শোক যেগুলোর সামনে দাঁড়িয়ে তুমি নিজের গান, নিজের আবৃত্তি, নিজের যন্ত্রণা, কষ্ট কিচ্ছু স্পর্শ করতে পারবে না, তুমি তখন অস্ত্রহীন। তো সেই একটা সময় আমি প্রথম এইটা অনুভব করতে পেরেছিলাম যে নাই বা হলো সব কিছু গল্প বলা, সব কিছু যে দিয়ে যেতে হবে, কারোর মধ্যে ছড়িয়ে দিতে হবে, তার প্রয়োজন নেই। হয়তো কিছু জিনিস আমাদের ভেতরে থাকার জন্যই আসে, কিছু জিনিস আমাদের স্পর্শ করে ভেতরে লুকিয়ে থাকার জন্যই আসে। তারপর থেকে আমি একটা ব্যাপার বুঝতে পারি, সেটা হচ্ছে সব কিছু আমি লিখতে পারবো না। হয়তো আমায় স্পর্শ করে যাবে, আমায় যন্ত্রণা দেবে। কোনো দিন যদি আমি নিজের জীবনী লিখি, অটোবায়োগ্রাফি লিখি, তাহলেও হয়তো আমি সেই শোককে আমি স্পর্শ করতে পারবো না, কারণ সব কিছুই হচ্ছে প্রিটেনশন আমার লেখা। সত্যিকারের যে শোক, সত্যিকারের যে যন্ত্রণা, যে খুশি, যে মানুষটাকে জড়িয়ে ধরে আমার কোনো দিন মনে হয়েছিল যে জীবনে এই আশ্রয় পেয়ে গেছি, আর কিচ্ছু চাই না, সেটাকে আমি কি করে শব্দে প্রকাশ করব? ব্যর্থ চেষ্টা। তো সেই জন্য সব কিছু খুঁজি না আর কি। কিছু জিনিস একান্ত তোমার নিজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেটা প্রকাশ করার জন্য নয়ও। অসহায়, এই যে অসহায়তা তুমি অনুভব করছো না, যে না আমি আমার পিতৃবিয়োগের শোক আমি লিখে প্রকাশ করতে পারবো না, আমি যেই হই। আমি না, কাল তোমার গলা কেঁপে যাচ্ছে কথা বলতে গিয়ে, সেটা তো আমি না, এখানে গলা বসে একটু ফিল চা করছি। খেতে হবে আমার। না সত্যি, মানে এই কিছু জিনিস তো কোনো রিকভারি হয় না, মানে কোনো জিনিস তো তুমি কিছু জিনিস হারিয়ে ফেললে সেটা তুমি আর কোনোদিন রিকভার করতে পারবে না। ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় পরে, মানে দার্শনিকের মতো ভাবতে গিয়ে যেটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে মৃত্যু খুব খারাপ জিনিস। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, যন্ত্রণা পাই, কিন্তু মৃত্যুর একটা ভীষণ পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে এই পৃথিবীতে মৃত্যু সব থেকে বেশি ডেফিনিট। মৃত্যু তোমার বাড়িতে ঢুকবে, যে কারোর বাড়িতে ঢুকবে, একজনকে নেবে, নিয়ে চলে যাবে, এবং তোমাকে এই প্রতিজ্ঞা করে যাবে যে আমি একে কোনো দিন ফেরত দিয়ে যাব না,
আমার 20 বছর আগে যার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে সে 20 বছর পরে একদিন ফিরে আসতে পারে। আমি ছোটোবেলায় একটা খেলতে গিয়ে একটা বল সমুদ্রে হারিয়ে ফেলেছিলাম কি জঙ্গলে হারিয়ে ফেলেছিলাম, সেটা আমি আবার একদিন ফেরত পেয়ে যেতেও পারি। 0.001% হলেও সম্ভাবনা আছে। কিন্তু মৃত্যু যাকে নিয়ে যাচ্ছে সে আর কোনো দিন তাকে ফেরত দিয়ে যাবে না। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইউনিভার্স নষ্ট হয়ে যাবে, কোনো দিন ফেরত দিয়ে যাবে না। এইটা একটা ভীষণ ডেফিনিট একটা নিশ্চয়তা। তুমি অন্য কিছু কল্পনাই করতে পারো না, অন্য কোনো দর্শন তুমি ভাবতেই পারো না। না মানে না, তুমি বুঝে নাও ওটা না, আর অন্য কোনো ডেফিনেশন নেই, অন্য কোনো সব কিছুর অন্য ডেফিনেশন আছে, অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে পাবে, এইভাবে ওইভাবে। কিন্তু ডেথ ইজ ফাইনাল। এইটা আমার মনে হয় যে মৃত্যুর যদি আমরা ভাবতে যাই তাহলে হয়তো একটা ভীষণ পজিটিভ দিক, যে হয়তো খারাপ, হয়তো জঘন্য, কিন্তু কথার খেলাপ করে না। ভয়ঙ্কর সত্যি, কিছু করার নেই এখানে আমাদের কারো। তোমার মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে, আমি চাই না তোমার মনটা খারাপ হোক। তোমার ভালো লাগার বিষয়ে আসি একটু। এই যে ছবিটা দেখতে পাচ্ছি তোমার টি শার্টে, আচ্ছা, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছেন, ইনি কে? ইনি একটা বিড়াল। এবার আমার চারপাশে শুধু শার্ট কেন, এই দেখবে অনেক লোমও লেগে আছে, সেগুলো বিড়ালের, কারণ আমার চারপাশে সারাক্ষণ বিড়াল থাকে। আমার মূল যে বিড়ালটি এখন আছে, যে আমার চারপাশে ঘুরে বেড়ায়, তার নাম সাইমন। সাইমন নামের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার ছোটবেলায় ব্রাউন সাহেবের বাড়ি পড়ে খুব মনে হয়েছিল যে আমার কোনো দিন একটা কালো বিড়াল থাকবে, তার হলুদ চোখ হবে, এবং তার নাম আমি রাখবো সাইমন। 1.5 বছর আগে আমার বাড়ির ঠিক জানলার পাশ দিয়ে একটি বিড়াল ঘুরে বেড়ায় আর কি। সে আমি পুষতাম না তাকে, কিন্তু সে চারপাশে ঘুরে বেড়াতো, আমি মাঝে মধ্যে খেতে দিতাম। তো আমার বাড়ির পাশে ছোট যে বাতি স্তম্ভগুলো থাকে রাস্তার মাঝখানে, হয়তো খারাপ হয়ে গেছিলো, কর্পোরেশনের লোক এসে ওগুলো এমনি ফেলে রেখে গেছিলো মাটিতে বিছিয়ে। আমি খেয়াল করতাম বিড়ালটা রোজ এসে ওই বাতি স্তম্ভের উপর বসে থাকে, একটা ছাই ছাই আর হলুদ রঙের বিড়াল, রোজ বসে থাকে বসে থাকে বসে থাকে। আমার একটু মানে অবাক লাগতো যে এ ব্যাটা রোজ এখানে এসে বসে থাকে কেন, এখানে খাবার দাবারও নেই, কিছু নেই, অমুক তমুক। একদিন রাত্রিবেলা হঠাৎ করে আমি একটা কিচকিচ কিচকিচ করে ডাক শুনতে পেলাম, এবং তখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে পাইপের ভেতর যে গর্তটা থাকে, মানে পাইপ যেটা, সেটার ভেতর থেকে একটা কালো রঙের কিছু বেরিয়ে আসছে। এবং তখন আমি বুঝতে পারলাম যে ছোট্ট একটা বিড়াল, হ্যাঁ, এবং সেই বিড়ালটি ওই পাইপের ভেতর থেকে চারপাশে কেউ নেই দেখে রাত্রিবেলা টুকটুক করে বেরিয়ে আসছে। অর্থাৎ যে বড় বিড়ালটা, মা বিড়াল, সে ওই পাইপের ভেতর বাচ্চাটাকে ঢুকিয়ে রেখেছিল, যাতে ওই অন্য কোনো বিড়াল এসে বা কুকুর এসে আক্রমণ না করতে পারে। সেই জন্য ও সারা রাত ওইখানে বসে পাহারা দিত, যে কোনো ছুঁচো টুচো না ঢুকে যায় ভেতরে। তো সেই কালো যে অন্ধকারটুকুনিকে আমি দেখেছিলাম, সেই হচ্ছে সাইমন। সে তারপর থেকে আমার সঙ্গে সঙ্গেই থাকে, আর আমার মা খুব গালাগালি করে থাকে। তো ইনফ্যাক্ট আমি যখন বাড়ি যাব, আমার মা যদি এইটা দেখে পডকাস্টটা, সবার আগে আমার কথা তো তুই বললি না, বিড়ালের কথা তুই বললি। মায়ের সঙ্গে বিড়ালের একটা এরকম কম্পিটিশন চলে। তো যাই হোক, তো সেই বিড়ালটির নাম সাইমন। আমি একটা খুব অদ্ভুত জিনিস লক্ষ্যও করেছি, সেটা হচ্ছে যে এই যে বললাম সারা রাত জেগে পাহারা দিত, মা যেখানে যেখানে যেত তার পেছনে যেত। মোটামুটি 2 মাস, 2.5 মাস, 3 মাস পর সাইমন যখন খুব ভালো মানে খাবার জোগাড় করতে শিখে গেল, একটু বড় হলো, একদিন হঠাৎ করে মা বিড়াল আর তার খবরই নিল না। সে মায়ের সাথে আর থাকেই না। অনেক মাস পরে সে বিড়ালটি, মানে মা বিড়ালটা যখন ফিরে এলো, আমি তাকেও খেতে দিলাম, সাইমনকেও খেতে দিলাম একসঙ্গে। আমি দেখলাম মা বিড়ালটা যেন ছোট বিড়ালটাকে চিনতেই পারছে না, মানে কমপ্লিটলি ভুলে গেছে। এবং ছোট বাচ্চাটিও যে খুব একটা মায়ের দিকে যাচ্ছে ঘেঁষছে তা নয়, সে তার নিজের জগৎ নিয়ে আছে। আমি খেতে পাচ্ছি তো, ওই বিড়ালটারও একই টার্গেট, যে খাবারটা দিয়েছে ওটা ও খেয়ে নিচ্ছে না তো। আমি একটা ব্যাপার বিড়ালকে দেখি আর ভাবি যে এই যে একটা সময়, ধরো আমি তাকে কষ্ট করে জন্ম দিলাম, একটা পাইপের ভেতর রেখে মানুষ করলাম, মানে বিড়াল করলাম, সারা রাত সেই পাইপের
উপর বসে পাহারা দিলাম, তাকে গাছে চড়তে শেখালাম, খাবার জোগাড় করতে শেখালাম। একদিন হঠাৎ করে গিয়ে আমি তাকে বললাম, আমি আর ভাই তোমায় চিনি না, তোমাকে আমি জন্ম দিয়েছি, বড় করেছি, এবার তুমি যাও। ভবিষ্যতে জীবনে যদি কোনোদিন তোমার সঙ্গে আমার দেখাও হয়ে যায়, আমি আর তোমাকে চিনিই না, তোমাকে অন্য বিড়ালের মতো থাবড়ে খাবারের থেকে দূরে করে দেবো। এই যে ব্যাপারটা, মায়ের ভেতর তখন কি চলছিল যেদিন ওর বাচ্চাকে বলতে গেল যে কাল থেকে আমি আর তোমাকে চিনি না। ওদের নাকি মেমোরি অতটা ভালো হয় না, ওরা নাকি একটা টাইমের পর ভুলে যায়, ইমোশনগুলো তো কাজ করে না না। হ্যাঁ, ভুলে যেতে পারে, কিন্তু আমার খুব অদ্ভুত লাগে এই বিষয়টা যে উইশ আমাদেরও এরকম মেমোরি থাকতো, অনেক কিছু আমরাও যদি ভুলে যেতে পারতাম হয়তো ভালো হতো। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভালো হতো, কোনো কোনো ক্ষেত্রে খারাপই হতো। আচ্ছা, এই যে তুমি তোমার মায়ের কথা এত সুন্দর করে বললে, সেটা তো তুমি ভুলে যেতে, বলতে পারতে না আর। হ্যাঁ ঠিকই, মানে ওটা যদি কন্ট্রোলের মধ্যে থাকতো তাহলে মানে এটা ভুলে যাব ওটা ভুলে যাব না, এরকম আমাদের হাতে থাকতো, সেই হ্যাঁ। সুইচটা থাকতো, একদম শিফট ডিলিট করে দিতে পারবো, তাহলে ভালো হতো। সেটা সত্যি ভালো হতো, সেটা হয়তো আমরা সবাই ভাবি। কিন্তু একটা কথা বলো তো, তোমার যারা পাঠক রয়েছে তারা অনেকেই বলে তুমি সবসময় কালো পোশাক পরো, কেন? অনেক কারণ আছে। আমি আসলে এক এক সময় এক এক রকম কারণ বলি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আসলে খুব ময়লা হয়েছে, কিন্তু তুমি বুঝতে পারছো কি? সত্যি কারণটা বলো, সত্যি কারণটা বলো। কাছাকাছির বেশি ঝামেলা নেই না, সেটা নয়। আমার আসলে এক এক সময় এক এক রকম কারণ, এই কারণেই বলতে হয়, কারণ কোনো ডেফিনেট কারণ নেই। আমার ভালো লাগে পড়তে, মানে কালো পড়লে বেশ একটা মনে হয় যে একটা ভালো কালার পরে রয়েছি। আমার নিজের শরীরে কালো রঙটা দেখতে খুব ভালো লাগে, এছাড়া আর কারণ নেই। তাহলে আমাকে আবার আর একটা বানাতে হবে যে কাছাকাছির বেশি ঝামেলা নেই, বানিয়ে বলতে হবে, তাই তো? হ্যাঁ, না কিন্তু কালো রঙটা আমার পড়তে ভালো লাগে, আর কিছু না। মানে আই উইশ আলাদা কোনো ডেফিনেশন থাকতো, কিন্তু নেই। তোমার লেখাগুলোর ক্ষেত্রেও কিন্তু কালোটা ঘুরে ফিরে খুব আসে, অন্ধকারটা ঘুরে ফিরে খুব আসে। সেটা কেন? মানে কালো সবখানে রয়েছে। কালো বিড়াল পছন্দ, কালো জামা পছন্দ, লেখাতে অন্ধকারটা পছন্দ, কেন? এই মুহূর্তে সবুজ, গেরুয়া, লাল হলে চাপ আছে, সেই জন্য কালো নিয়ে কারোর কোনো ফ্যাসিনেশন নেই আমি দেখেছি। কালোকে তুমি ভালো বলো খারাপ বলো, কারোর কিছু যায় আসে না। সেই জন্য কালো নিয়ে লেখালেখি করি, যাতে গালাগাল কেউ এসে খুব বেশি না দেয়। কালো আমি জানি না, হয়তো এই কারণে যে আমরা আমাদের যে রঙিন দিকগুলো বা আলোকোজ্জ্বল দিকগুলো, সেগুলো খুব সহজে অন্য জায়গায় প্রচার করতে পারি, বলতে পারি, ভাবতে পারি। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই তো একটা অনেকটা বড় অংশ জুড়ে কালো আছে বা অন্ধকার আছে, সেইগুলো আমাদের সহজে বেরিয়ে আসে না। সেইগুলো বের করতে অনেক কাঠখড় পোড়াতে হয় বা অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয়। এবং আমি যখন লেখালেখি শুরু করেছিলাম, যখন শুরু করেছিলাম না, আস্তে আস্তে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যেই জিনিসগুলো বলা হয় না, যেই জিনিসগুলো খুব বেশি প্রচলিত নয়, সেই ব্যাপারগুলোকে যদি এক্সপ্লোর করা যায়, তো যেহেতু কালোটা আমরা মুখের উপর খুব একটা দেখাতে পারি না, বলতে পারি না, আমাদের লুকিয়ে রাখতে হয়, তো সেই দরজাটা খুলে যদি দেখা যায় তাহলে ভালো হয়। তার ভেতর কালো আছে, তাই আমার লেখার মধ্যে, তবে সব লেখার মধ্যে কালো আছে আমি বলবো না, প্রচুর অন্ধকার মানে আলোকোজ্জ্বল লেখা আছে, ডেফিনেটলি আছে, কিন্তু অনেক লেখাতেই কালো আছে। এই যে ধরো এত লেখালেখি, এত মানুষের মনে জায়গা করে নেওয়া, কিন্তু হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কেন? তুমি তো ছোটবেলা থেকেই লিখতে ভালোবাসো। এটা যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে, তখন আমি একটাই উত্তর দিই যে আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। আর এখন করার বয়স নেই। এবার বলো কেন করতে গেছিলে, আর কেনই বা ছাড়লে? করতে গেছিলাম কারণ ওই সত্যি কথা বলতে গেলে এখন কিছুটা বিতর্ক হবে। সেটা হচ্ছে যে আমি তখন যে প্রেমটি করতাম সে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল। এবার সায়েন্স নিয়ে যেহেতু সে ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমাকেও সায়েন্স নিয়ে ভর্তি হতে হবে, এবং সে যেই কলেজে যেই স্কুলে পড়বে সেখানে আমাকে পড়তে হবে। নইলে সেখানে অনেক সুন্দর 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 ছেলে থাকবে, তারা ওকে আর কি হাতছাড়া হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি তারপর সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করলাম, এবং তারপর ইঞ্জিনিয়ারিং ন্যাচারালি ঢুকে গেলাম। সায়েন্স নিয়ে পড়েছি যখন,
অনার্স নিয়েও পড়তে পারতাম, কিন্তু আমার মনে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিংটা নিয়ে পড়ি, আমার তখন ভালো লাগতো বিষয়টা। কিন্তু যখন সত্যি সত্যি পড়া শুরু করলাম, প্রথম যে ব্যাপারটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এই জগৎটা আমার জন্য নয়। এই যন্ত্রপাতি বা ভবিষ্যতে গিয়ে মানে সারাক্ষণ একটা র্যাট রেস চলছে যে একে ছাড়িয়ে যেতে হবে, ওর থেকে এগিয়ে যেতে হবে, এই করতে হবে। আমি ওই জগৎটাকে খুব রেসপেক্ট করছি, কিন্তু ওই জগৎটা আমার জন্য নয়, আমার জগৎ অন্য কোথাও। এবং সেই সময় আমার যারা বন্ধু বান্ধব ছিল, কেউ বাংলা অনার্স পড়ে, কেউ ইংরেজি অনার্স পড়ে, তাদের যখন আলোচনা শুনতাম যে এর সঙ্গে ওর কি প্রেম হয়ে যাবে, ওই বা তারা হয়তো তখন বেউলফ নিয়ে আলোচনা করছে, মহাকাব্য নিয়ে আলোচনা করছে, তাদের মনস্টারদের নিয়ে আলোচনা করছে, ঠিক আছে। আমি তখন ভাবলাম, আরে এ তো আমি মানে ছোটোবেলায় গল্পের বই পড়তাম, সেখানে মানে এইসব পড়ার জন্য আমি মা বাবার কাছে মারধর খেয়েছি যে কে গল্পের বই পড়ছিস কেন। আর ওদের সাবজেক্টের একটা বড় অংশ গল্প নিয়ে, হ্যাঁ, বা ফিকশন নিয়ে, তাছাড়াও আরও অনেক কিছু আছে, কিন্তু সেটা একটা খুব বড় পোর্শন। ধরো রোম্যান্টিসিজম, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা, বা একটা কবিতা। এটা তো আমি খুশি থাকবো এটা করে। তখন আর উপায় নেই, আমি তখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারি না, আমি খুব বড় লোকের ছেলে নই। তো তখন ওই ব্যাপারটা কি হয়, একটা টক্সিক রিলেশনশিপে যখন মানুষ থাকে না, তখন তার সব থেকে বেশি ভেতর থেকে অন্য কাউকে ভালো লাগে, কিন্তু সেটা সে প্রকাশও করতে পারে না, ফলে ওই ভালোবাসাটা দিনের পর দিন বাড়তে থাকে। এবার আমার এই জিনিসগুলোর প্রতি যে ভালোবাসা সেই সময় জন্মেছিল, যে লেখালেখি, একটা গল্প লিখলাম, একটু গল্পের বই পড়লাম, সেইগুলো আর কখনো জীবনে নেভেনি। সেটা যতটা না ওইটাকে ভালোবেসে এসেছিল, তার থেকে অনেক বেশি এখান থেকে পালিয়ে যেতে গিয়ে ওখানে আমি আশ্রয় নিয়েছিলাম। তো তখন আমার মনে আছে, তখন আমার একটা কম্পিউটার ছিল, যেটা মানে সেই সময়ের কম্পিউটার, এখনকার ছেলেমেয়েরা দেখলে সেসব চিনতেও পারে, এত বড় একটা মনিটর সে কোলে করে চাগিয়ে চাগিয়ে নিয়ে যেতে হতো। সেইখানে সকালবেলা 6টার সময়, 6:30টার সময় ঘুম থেকে উঠে আমি লিখতে বসতাম, এবং লিখতে বসে আমি খালি কিবোর্ডের ঠকাস 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 আওয়াজ পেতাম। এবং আমি তখন বুঝতে পারছি যে মা অতটা সন্তুষ্ট নয়, পড়াশোনা করছি না, সারাদিন গল্প লিখছি, এই করছি। বাবা খুব একটা সন্তুষ্ট নয়, কেউই সন্তুষ্ট নয়। তো সেই জন্য আমি তখন সারাদিন লেখালেখি করতাম। এই কারণে নয় যে আমার লিখতে ভালো লাগতো, কিন্তু আমি যতক্ষণ লিখতাম, আমি আমার কেরিয়ারে কী হবে, পড়াশোনার কী হবে, এই ইন্টারনাল কী হবে, এই সেমেস্টার কী হবে, এই সমস্ত কিছু আমি ভুলে যেতে পারতাম, অন্তত কিছুটা সময়ের জন্য। তো বটম লাইন হচ্ছে এটাই, যে আমি কেন ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, কেন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলাম, আমি সত্যি সত্যিই জানি না। আমার কোনো আইডিয়া ছিল না। আমাকে যদি কেউ তখন এসে বলতো যে একদিন বাবা গল্পের বই নিয়ে পড়াশোনা করে তখন তোমার জীবন চলবে, বা একদিন তুমি লিখে রোজগার করে তোমার পেট চলবে, তাহলে আমি নিতাম না। কিন্তু তখন তো আর কেউ সেটা গিয়ে বলেনি আমাকে। তাহলে আমরা এবার একটুখানি অন্যদিকে আসি, যে কথাটা শুরুতে শুরু করেছিলাম। হ্যাঁ, বলো। তাহলে কি খবর রয়েছে সেদিকটা একটু শুনি। আমি এখন একটা ব্যাপার বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে স্পেকটেট করা, অবজার্ভ করা লোকজনকে। আমার কাজ গল্প তৈরি করা। আমি নিজে কোনো গল্পের মধ্যে গিয়ে পড়ি না আর কি। সত্যি সত্যি পড়ো না? তুমি কি চোখের ভাষা পড়তে পারো? বাবা না না, সেই ক্ষমতা তাহলে ভগবান চোখ থেকে আমায় পড়ে নাও, দেয়নি। নইলে আমি তোমাকে বলবো কেন? আমি যদি সত্যি বলি তাহলেই বা কেন বলবো, মিথ্যে বলি তাহলেই বা কেন বলবো? আমাকে কেন বলবে? আমাকে নয় নাই বললে, নিজের পাঠকদের বলো। না, পাঠকদের তো মানে পাঠকদের জন্য লেখা আছে, আবার এই সবের কি প্রয়োজন ছিল? মানুষ জানতে চায় তো। না, খুব একটা কেউ জানতে চায় না। প্রচুর মেল আসে, প্রচুর চিঠি এখনো আসে। চিঠি তো আর আসে না, মানে চিঠির আর নেই। যেটা আসে সেটা ফেসবুকে, ইনস্টাগ্রামে, এই সমস্ত জায়গায় মেসেজ আসে, এই সমস্ত আসে। কিন্তু এখন বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে, দাদা আমার বিয়ের ন্যারেশনটা করে দেবে, একটু প্রি ওয়েডিং শ্যুট আছে, একটু স্ক্রিপ্টটা লিখে দেবে, এই সমস্ত বেশি আসে এখন। এই রে, হ্যাঁ, তুমি যতটা আমার জীবন রঙিন ভাবছো, ততটা আমার জীবন নয়। মানে তুমি কালো পোশাক পরে বোঝাতে চেষ্টা করছো জীবন একদম রঙিন নয়? কালো পোশাকের সঙ্গে একটা সোনালি রঙের সানগ্লাস লাগতো, তাহলে হয়তো রঙিন হতো। তাই? হুম, সত্যি তাই তো? ঠিক।
ঠিক। টপিকটা থেকে বেরিয়ে যাব বলছো? তুমি থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। মানে তুমি বলবে না, থেকে সময় নষ্ট করা হবে। আমি তো বললাম যে আমি এখন দেখি, বুঝি, জানি, কিন্তু নিজে কোনো এই সমস্ত বিষয়ের মধ্যে গিয়ে পড়ি না, দূরে থাকি ওখান থেকে। তুমি মাঝে একটা কথা বললে যেটা এখনো মানে আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া কখনো কখনো আটকাও না। হুম তো এটা নিজের জীবনে সত্যি হয়েছে? প্রচুরবার। হয়তো আটকালে আমি জানি আমার জীবন অন্যরকম হতো। একটা সময় আমার মনে হতো যে আটকালে পরে হয়তো থেকেও যেত, কিন্তু তারপর আমার মনে হয় ভালোবাসা ঠিক ততটা পর্যন্ত যতটা তার নিজের ভেতর থেকে আসে। কোনো আমরা কথার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি কমিটমেন্ট, দায়বদ্ধতা, লয়ালিটি, সব কিছু আছে, সব কিছু প্রচণ্ড রকমের ভ্যালিড, কিন্তু আমি খুব পার্সোনালি মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যতটা থাকতে চায় ততটুকুনিই তার থাকা। তার বাইরে গিয়ে কেউ যদি থেকেও যায়, সেটা তার থাকা নয়, সেটা তার দায়বদ্ধতা, সে তাকে থাকতে হবে বলে থাকছে। তা আমি কখনো কাউকে ওই কারণে বাঁধতে চাই না যে কেউ থেকে যাবে বলেছিল বলে কেউ থেকে গেল, এটা আমি একদমই চাই না। একটা কথা মানুষ খুব বলে যে কবিদের বা লেখকদের তাদের নাকি পার্সোনাল লাইফ খুব ঘাঁটা হয়, এটা কি সত্যি? কবিদের বা লেখকদের পার্সোনাল লাইফ ঘাঁটা হয়, এবং সমস্ত মানুষেরই পার্সোনাল লাইফে কিছু না কিছু ঘেঁটে যাওয়া বিষয় থাকে। কিন্তু কবি লেখকদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের তো সেনসিটিভ হতে হয়। যদি সেনসিটিভ না হয় তাহলে সেখান থেকে কিছু বেরোবে কী করে? একটা আয়নাতেই তুমি নিজের ছবি দেখতে পাবে, একটা কাঠের ফলকে তো দেখতে পাবে না। তো যেহেতু তাকে সেনসিটিভ হতে হয়, সেই জন্য তারা মনে করে যে আমাদের এই ঘেঁটে যাওয়া জায়গাগুলো, এই ক্ষতগুলো, এই দাগগুলো খুব দগদগ দগদগ করছে, কিন্তু এই একই দাগ, একই ঘা হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, কিন্তু তার অত, সোজা কথায় বলতে, তার অত ঠেকা পড়েনি ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করা। আছে ঢেকে দিয়েছি, জামা দেওয়া আছে, এইখানটা পিঠটা একটু চুলকাচ্ছে, এই হাতে একটু খসখস করছে, কি যায় আসে তাতে? এরকম অনেক কথাই তো আমরা শুনতে পাই, বলো, চারিদিকে। মানে অনেক বহু বছর ধরেই আমরা শুনে এসেছি এই ধরনের কথা শিল্পীদের জীবন নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমিও নিশ্চয়ই শুনেছো এরকম অনেক ঘটনা। আমি শুনেছি, প্রচুর প্রচুর মানুষের মধ্যে দেখেছি আমি। এই যে ধরো সম্পর্ক নিয়ে আমরা কথা বলি, আমাদের এখানে অনুত্তমাদি এসেছিলেন, তো অনুত্তমাদি বলছিলেন যে যে সম্পর্কে তুমি যে কথাটা বললে যে জোর করে কোনো সম্পর্ককে ধরে রেখে কোনো লাভ কিন্তু আলটিমেটলি নেই, কেননা তারপরে যেটা থেকে যায় সেটার মধ্যে কিন্তু আর ভালোবাসা থাকে না, তার মধ্যে হয় করুণা থাকে, না হলে বাধ্যবাধকতা থাকে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি এটা মানুষ বুঝতে চায় না এখনকার দিনে। তোমার অনেক পাঠক পাঠিকা এমন রয়েছে যারা ধরো তোমার যে প্রেমের গল্পগুলো সেগুলো পড়ে তারা তো অনেক অনেক কিছু ভাবে, মানে প্রেমের গল্প পড়লে তো আমরা অনেক কিছু রঙিন স্বপ্ন দেখি। তাদের জন্য তুমি কি বলবে, বাস্তবটা নিয়ে কি বলবে? প্রেম আমার মতে বাস্তব, আমরা লেখকরা যা লিখি তার সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে থাকে। আমরা চাইলে একটা চরিত্রকে মেরে ফেলতে পারি, চাইলে একটা চরিত্রকে আমরা হঠাৎ করে একদিন মারাত্মক কিছু, সে প্রেমে পড়ে গেল এরকম করতে পারি, একদিন বিচ্ছেদ করিয়ে দিতে পারি। কিন্তু বাস্তবের এই স্ক্রিপ্টটা কে লিখছে আমরা জানি না, বা আদৌ কেউ লিখছে কি না আমরা শিওর নই। সেই জন্য লেখকদের লেখাটা, আমার উপন্যাস কিংবা অন্য কোনো লেখক যে দুর্দান্ত লিখেছেন যে উপন্যাস, সেই উপন্যাসগুলো কেউ একটা সাজিয়ে গুজিয়ে রেখেছে, সেটা যদি খুব সুন্দর হয় তাতে আহামরি কোনো ব্যাপার নয়, কারণ সেটা একজন মানুষ বসে টেবিলে কি হয় না হয় সমস্ত কিছু গবেষণা করে সাজিয়ে গুজিয়ে লিখেছে। কিন্তু বাস্তবের যে প্রেম রাস্তাঘাটে হয়তো আমি যেতে যেতে দেখছি যে একটি ছেলে একটি মেয়ে, তার হয়তো কুচিটা সরে গেছে, সে কুচিটা গুটিয়ে দিচ্ছে, বা একজন অনেক বয়স্ক একজন মানুষ, 60-65 বছর বয়স, মহিলা মেট্রো থেকে বেরোতে পারছেন, হয়তো স্ত্রীর হাত ধরে যে নামাচ্ছেন, সেইটার মধ্যে না তার যে স্ক্রিপ্টটা সেটা কেউ লিখছে না, সেটা তারাই লিখছেন, ওই বৃদ্ধ এবং বৃদ্ধা এই দুজন লিখছেন। এবং এইখানেই এই ব্যাপারটা সৌন্দর্য। তুমি একটা ঘরকে খুব সাজিয়ে গুজিয়ে গেলে আর 1 মাস পরে ফিরে এসে দেখলে সেটা খুব সাজিয়ে গুজিয়েই রাখা আছে, কয়েকটা
খালি মাকড়সা ঝুল হয়েছে, এটার মধ্যে আহামরি কোনো বিশেষত্ব নেই। কিন্তু যদি তুমি একটা ঘর লণ্ডভণ্ড করে দিয়ে যাও, তার 10 দিন পরে ফিরে এসে তুমি দেখো ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবে যে নিশ্চয়ই কিছু অলৌকিক, কিছু সুপার ন্যাচারাল কিছু ব্যাপার ঘটেছে। সুতরাং যদি তুমি দেখো তোমার বাস্তব জীবনেও এরকম সুন্দর কিছু ঘটছে, বুঝবে সেটার মধ্যেই ম্যাজিক আছে, সেটার মধ্যেই সুপার ন্যাচারালিটি আছে, সেটার মধ্যেই সত্যিকারের ভালোবাসা আছে। আমার গল্পে যা আছে তার 5%ও নয়। বলছো? সত্যি আমি খুব অনেস্টলি এটা বিশ্বাস করি যে এনি গিভেন ডে একটা গল্পের থেকে, উপন্যাসের থেকে আমাদের বাস্তবের প্রেম অনেক বেশি সুন্দর, অনেক বেশি কি বলবো, মানুষকে আশ্রয়ে খুঁজে দেয় সেই প্রেম। তোমার ভাবনাটা এরকমই থাকুক এবং তোমার পাঠক পাঠিকারা তারাও তোমার মতো করে ভাবুক, এটাই চাইবো। তবে একটা কথা বলার রয়েছে, এই যে ধরো এখন যারা লেখালেখি করছে, মানে এখন যারা ধরো টিনেজে রয়েছে লেখালেখি করছে, তোমার ফ্যান, তাদের তুমি কি বলবে? মানে তারা যদি আমাকে জিজ্ঞেস করে যে লেখার ব্যাপারে আমি তাদেরকে কি বলতে চাই, আমি বলবো তুমি ভুল মানুষের কাছে এসেছো। আমার কিছু বলার নেই, আমার কিছু মানে তোমাদের অ্যাডভাইস দেওয়ার মতো জায়গায় আমি যাইনি। তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে ইদানিং যে লেখালেখি হয়, যে তার মধ্যে মানুষ খুব বেশি চায় যে আমি ভালো কিছু লিখে ফেলবো। দিনের শেষে না, আমাদের ভালো কিছু লিখে ফেলবোর থেকেও বেশি আমার যেটা ইচ্ছা করছে সেটা লিখে ফেলবো, এটার খুব বেশি গুরুত্ব আছে। আমরা প্রত্যেকে একটা জীবনের মধ্যে আছি, আমাদের প্রত্যেকের গল্প আলাদা আলাদা। আমরা হচ্ছি একটা শর্ট স্টোরি কালেকশনের মতো, বিশাল বড় একটা শর্ট স্টোরি কালেকশন, যেখানে কয়েক লক্ষ গল্প লেখা রয়েছে দুটো মলাটের মধ্যে, এবং লেখা এখনো হয়ে চলেছে। এই যে শর্ট স্টোরি কালেকশন, তোমার জীবনের, ধরো তোমার জীবনের প্রত্যেকটা ছোট ছোট গল্প, যেদিন তুমি প্রথম সূর্য দেখেছিলে, যেদিন তুমি প্রথম পাহাড় দেখেছিলে, কিংবা তুমি ছোট্টবেলায় যে স্কুল ড্রেসটা পরে স্কুলে যেতে, সেই প্রত্যেকটা আসলে তোমার জীবনের গল্প, এবং সেটা অন্য সমস্ত মানুষের থেকে আলাদা। তোমার কাজ হচ্ছে তোমার জীবনের যে অভিজ্ঞতা, যেটা অন্য আর 5টা মানুষের থেকে আলাদা, যেমন ধরো মৃত্যুর কথা বললাম, একদম প্রত্যেকটা মানুষের জীবনে একই জিনিস, মৃত্যু, কারো চলে যাওয়া, সেটা আলাদা আলাদা ডেফিনেশন নিয়ে আসে, আলাদা আলাদা অনুভূতি নিয়ে আসে। আমি বাবার পায়ে হাত রেখে দেখলাম ঠান্ডা, অন্য কারোর হয়তো অনুভূতি অন্য রকম কিছু একটা নিয়ে। তুমি যদি সেই অনুভূতিটাকে তুলে আনতে পারো, তোমার জীবনে যে স্পেশালিটি আছে, যে ইউনিকনেস আছে, সেটা যদি তুমি তুলে আনতে পারো, তাহলে আর ভালো লেখা খারাপ লেখা বলে আলাদা কিছু হবে না। তোমার যেটা দেওয়ার সেটা যদি তুমি দিতে পারো, তোমার জীবনের রিপ্রেজেন্টেশন যদি তুমি করতে পারো, তাহলে আর কোনো কিচ্ছু ভাবার দরকার নেই। আমি অন্তত তাই করি, এতদিন তাই করে এসেছি। আমি যে কোনো সিন, যে কোনো ডায়লগ, যে কোনো চরিত্র লিখতে গেলে সবার আগে যে ব্যাপারটা ভাবি, সেটা হচ্ছে আমি এটাকে কিভাবে দেখেছি, আমি আলাদা কিভাবে দেখেছি। আমার জীবনে যখন প্রেম এসেছে, যখন একজনকে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তখন আমার কি অনুভূতি হয়েছে, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। তো সেইটাকে যদি আমরা তুলে আনতে পারি লেখার মধ্যে, তাহলেই আর অন্য কিছু চিন্তা করার প্রয়োজন পড়ে না। সায়ক, প্রচন্ড ভালো লাগলো তোমার সাথে কথা বলে, মানে কি করে যে সময়টা কেটে গেল টের পেলাম না। খুব আমারও সত্যি কথা। একটা মানে কনফিউশন ছিল, আমি তোমার আগের কয়েকটা এপিসোড আমি চালিয়ে দেখছিলাম এখানে আসার আগে, দেখছিলাম সবকটা এপিসোডই 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট। আমি খুব কনফিউজড ছিলাম যে এতক্ষণ ধরে আমার সাথে কি কথা বলা যায়। আমার মনে পড়ে না আমি কোনোদিনও প্রেম করে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি ফোনে কথা বলেছি বলে। তা আমার জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলার মতো কিছু নেই বিষয়বস্তু। তো আমার খুব রিলিফড লাগছে যে ঠিকঠাক একটা সময় আমি কথা বলতে পেরেছি। ভীষণ ভালো কথা বলেছো, আশা করি তোমার পাঠক পাঠিকারা তাদেরও ভীষণ ভালো লাগবে। আমার ভীষণ ভালো লেগেছে। Thank you. অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ।